নেতাজি সুভাষচন্দ্র বসুর কি হয়েছিল, মানে মৃত্যু কি হয়েছিল, অন্তর্ধান রহস্য যেটাকে বলে, তো এইটাকে এরকমভাবে খুঁজে চলেছেন কেন? মানে তাতে কার কি সুবিধে আর উদ্দেশ্যই বাকি? দেখুন, সুভাষচন্দ্র বসু 1945-এর পরে পাবলিকলি রাজনীতিতে নেই, মানে যেটাকে ইংরেজিতে বলা হয় মিসিং ইন অ্যাকশন, ঠিক আছে? তো কিন্তু দেশবাসী তাকে ভোলেনি, তাকে মনে রেখেছেন। এখন কেন করছি এত বছর পরে কি করছি, তার কারণ দুটো। এক হচ্ছে যে তার যে অবদান সেটাকে অনেক অংশে মার্জিনালাইজ করা হয়েছে সরকারি প্রচেষ্টায়। 1947 থেকে শুরু করে যে পরপর সরকার এসেছে, ভারতবর্ষের রাজত্ব করে গেছে 70-80 বছর ধরে, 70 বছর ধরে প্রায়, তারা সবাই সুভাষচন্দ্রকে মার্জিনালাইজ করেছেন। যে উনিও ছিলেন, অনেক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কারোর অবদানকেই ছোট করছি না, কিন্তু সুভাষচন্দ্রকেও মার্জিনালাইজ, উনিও একজন বীর পুরুষ ছিলেন, লড়াই করেছিলেন। তো অ্যাট দ্য হার্ট অফ দ্য ম্যাটার কয়েকজন বিশিষ্ট থাকবেন, কিন্তু বাকি সবাই সাইডে থাকবেন। তো সুভাষচন্দ্রকে মার্জিনালাইজ করার প্রচেষ্টা হয়ে এসেছে। তার জ্বলন্ত উদাহরণ হলো যে যখন 1946-46 যখন ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, জওহরলাল নেহরু তখন থেকে প্রধানমন্ত্রী, তখনই কিন্তু সংসদে প্রথম মহাত্মা গান্ধীর ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে জীবিত থাকতেই। সেইখানে সুভাষচন্দ্রের ছবি সংসদে লাগানো হয়েছে 1978 সালে। স্বাধীনতার 30 বছর পর একজন তার মতো নেতাকে যখন জায়গা দেওয়া হচ্ছে সংসদে, তখন তাকে কি নজরে দেখা হতো সেটাকে নিশ্চয়ই বলে বোঝাতে হবে না। একটা হচ্ছে এটাকে, এই যে মার্জিনালাইজেশন, এটাকে ঠিক করা। দ্বিতীয়ত গোটা ব্যাপারটা হচ্ছে সেলফ রেসপেক্টের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার, আত্মসম্মান বোধটা থাকতে হবে না। কিন্তু এই যে ধরুন, আমি এখানেই যদি প্রশ্ন করি, এই যে ঘটনাটা ঘটানো, যে সুভাষচন্দ্রকে মার্জিনালাইজ করা তার ভূমিকাকে, এটা তো কংগ্রেস গভর্নমেন্ট তো 2014 সাল অবধি ছিল। হ্যাঁ, তো আমরা তো রিসেন্ট পলিটিক্সের কথা বলছি, আমরা তো ইতিহাসের কথা বলছি না। 2014 অবধি তো কংগ্রেস ছিল। মাঝখানে স্পোরাডিক্যালি কখনো জনতা পার্টি, কখনো ভারতীয় জনতা পার্টি এসছে, কোয়ালিশন সরকার হয়েছে, তাদের হাজারটা মাথা ব্যথা। তারা অন্তত আমরা দেখেছি 1997 সালে যখন নেতাজির জন্ম শতবার্ষিকী হচ্ছে, তখন বিশাল করে প্রোগ্রাম করা হয়েছে, তাকে উদযাপন করা হয়েছে। সেখানে আমি বলবো, যারা আপনার অনুষ্ঠান শুনছেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তার ভাষণ, লালকেল্লা থেকে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটাকে শুনতে বলবো মন দিয়ে। অনেক কিছু বলেছিলেন, কবি মানুষ ছিলেন, তো আকার ইঙ্গিতে অনেক কিছু বলে দিয়েছিলেন, যেটা হয়তো লোকে ভালো করে শোনেনি বা মনে রাখেনি, কিন্তু সেটা বারবার শোনা দরকার। যতটুকু পেরেছে ওরা করেছে। যেমনি যখন 77 সালে 78 সালে যখন ছবি টাঙানো হয়েছে, নেতাজির পোর্ট্রেট টাঙানো হয়েছে পার্লামেন্টে, তখন মোরারজি দেশাই প্রধানমন্ত্রী। তো যখনই নন কংগ্রেস গভর্নমেন্ট এসছে, তখনই একটা কিছু প্রোগ্রেস হয়েছে, তাছাড়া হয়নি। যতদিন কংগ্রেস সরকারে থেকেছে ততদিন কিন্তু সেরকমভাবে কিছু করা হয়নি। এমনকি যখন নেতাজির তলোয়ার আনা হলো জাপান থেকে আনুষ্ঠানিকভাবে, তার লালকেল্লা অনুষ্ঠান হলো, তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেষ মুহূর্ত অবধি নিজে গিয়ে উপস্থিত থাকার সম্মতি জানাননি, কিন্তু অন্যান্য বিরোধী দলের সবাই কিন্তু সেখানে ছিল। এবং সেখানে সবচেয়ে উদ্দীপনামূলক ভাষণ যিনি দিয়েছিলেন, তাকে আজকে অনেকেই, মানে এই কংগ্রেস বামপন্থীদের মধ্যে যারা পছন্দ করেন না, তিনি ছিলেন দীনদয়াল উপাধ্যায়। তো দীনদয়াল উপাধ্যায়ের সেই ভাষণ প্রসার ভারতীর আর্কাইভসে আছে, ইউটিউবে অ্যাভেলেবেল, যারা মনে করেন তারা শুনে নিতে পারেন। তো এই যখনই নন কংগ্রেস সরকার এসছে, তখনই একটা না একটা কিছু করে প্রোগ্রেস করার চেষ্টা করা হয়েছে। আপনি যে প্রশ্নটা করলেন যে এখন কেন আমরা করছি, এটা হচ্ছে যে আত্মসম্মান বোধের ব্যাপার। যেমনি জর্জ ওয়াশিংটন আমেরিকার ক্ষেত্রে, যেমন জর্জ ওয়াশিংটনকে নিয়ে আলোচনা করে কি হবে কোনো আমেরিকান কিন্তু বলবে না, একমাত্র ভারতীয়রাই বলতে পারে যে সুভাষচন্দ্রকে নিয়ে আলোচনা করে কি হবে। উইনস্টন চার্চিল ইংল্যান্ডের ক্ষেত্রে যেরকম তার গুরুত্ব, কোনো ব্রিটিশ, কোনো ইংলিশম্যান কিন্তু বলবে না যে আরে চার্চিলকে নিয়ে কথা বলে কী হবে, ও তো ছিল চলে গেছে, এখন আর কী লাভ, এটা ওরা বলে না। কেননা এটা ইজ আ ম্যাটার অফ সেলফ রেসপেক্ট। তো ওই আত্মসম্মান বোধটা না থাকলে ওই প্রশ্নের উত্তরটা বোঝা মুশকিল। অনেকে বলেন যে আচ্ছা নেতাজি ছিলেন, করে গেছেন, তার অবদান তো কেউ অস্বীকার করছে না, কিন্তু এসব করে এখন কি হবে। তাদের প্রতি আমার উত্তরটা এই হয় যে ধরুন আপনার বাবা, আপনি মানে ব্যক্তি আপনি নয়, যেই প্রশ্নটা করছেন, আপনার বাবা তো আপনার খুব প্রিয়,
তাকে খুব সম্মান করেন, ভালোবাসেন, তার প্রতি অগাধ শ্রদ্ধা আপনার। সেই বাবা বেঁচে আছে না মরে গেছে, আপনি সেই প্রশ্নটা অগ্রাহ্য করতে পারবেন? তাহলে সম্মানটা কিসের হলো, শ্রদ্ধাটা কিসের হলো? সেই লোকটা বেঁচে থাকলো না মরে গেল, তার শেষ জীবনটা কিভাবে কেটেছে সেটাকে চেপে দেওয়া হচ্ছে, তার প্রতি অন্যায় করা হয়েছে কি না, আপনি সেটাকে সত্যি করে যদি সম্মান থাকে তাহলে সেই প্রশ্নটাকে অগ্রাহ্য করতে পারবেন না। এটাই আপনাদের উত্তর? এটাই আমার উত্তর। আচ্ছা, একটা কথা বলি, যে এই যে কংগ্রেসের যে ইঙ্গিত, এটা নিয়ে আলোচনা অনেক হয়েছে, কিন্তু আরেকবার আমি জানতে চাই, সেটা হচ্ছে যে কেন কংগ্রেসের এই ভয়ঙ্কর ক্রোধ, অনীহা সুভাষচন্দ্র, মানে যে সুভাষচন্দ্র আছেন না নেই, এবং তারা ইতিমধ্যে যেটা অফিসিয়ালি ঘোষিত যে তিনি মারা গেছিলেন সেই বিমান দুর্ঘটনায়, এত কিছুর পরেও এত কেন ভয়, এবং ইন্দিরা গান্ধীর এই ভূমিকাটাকে যদি একটু বলেন। আমি এটার অনেক প্রশ্নটার মানে উত্তর খুঁজেছি, যে ফ্যাকচুয়াল উত্তর কি হতে পারে। এটা আমি একটু মানে আমার পারিবারিক এদিকে যাচ্ছি, যে আমার ঠাকুরদা ছিলেন ফরওয়ার্ড ব্লকের এমপি বর্ধমান থেকে। তো একবার খুব এই বিষয়ে ঐতিহাসিক আন্দামানের রিনেমিং নিয়ে খুব বিতর্ক হচ্ছিল সংসদ লোকসভায়। তো তখন নাম পাল্টানোর জন্য আমার ঠাকুরদাদা উঠে অনেক বক্তব্য রেখেছিলেন, করেছিলেন। তো জওহরলাল নেহরু যখন আপত্তি যেভাবে জানিয়েছিলেন, আমার ঠাকুরদাদা বক্তৃতাটা শেষ করেছিলেন একটা কথা বলে, যে আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি যে আপনারা ত্রিপুরীর অপমানটা এখনো অবধি ভুলতে পারেননি। আচ্ছা। তো ত্রিপুরীতে 1939 সালে যখন সুভাষচন্দ্র দ্বিতীয়বার নির্বাচিত হলেন রাষ্ট্রপতি, গান্ধীজির অনিচ্ছা সত্ত্বেও, বিরোধ সত্ত্বেও, গান্ধীজি তো কংগ্রেসের সদস্য ছিলেন না, উনি সুপার ডিক্টেটর ছিলেন। তো তার মনোনীত যে সদস্য পট্টবী সীতারামাইয়া, তিনি ব্যক্তিগতভাবে বেছে নিয়েছিলেন। ফলে পট্টবী সীতারামাইয়াকে হারানো মানে গান্ধীজিকে হারানো। গান্ধীজি সেটা স্বীকার করে নিয়েছিলেন যে পট্টবীজ ডিফিট ইজ মাই ডিফিট। তো এই যে একটা ঘটনা, এই ঘটনাটার গুরুত্বটা বুঝতে হবে। সুভাষচন্দ্র হচ্ছে একমাত্র ব্যক্তিত্ব ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বা ভারতের ইতিহাসে যিনি গান্ধীজিকে ইলেকটোরালি পরাজিত করেছিলেন। ইলেকটোরালি, আমি খুব জেনে বুঝে কথাটা ইউজ করছি। গান্ধীজি কিন্তু কন্টেস্ট করেননি, কিন্তু পট্টবী ছিলেন গান্ধীজির প্রতিচ্ছবি। তো সেই পট্টবীকে হারানো মানে গান্ধীজিকে হারানো, এবং তার মানে জনমত সুভাষচন্দ্রের পক্ষে বেশি। সেই যে পরাজয়ের জ্বালা বা অপমান, সেটা কিন্তু কংগ্রেস কোনোদিন ভুলতে পারেনি। এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় যেটা ঘটনা হচ্ছে যে সুভাষচন্দ্র এবং জওহরলাল নেহরুর সম্পর্ক, এটা নিয়ে অনেক আলোচনা হয়, অনেক কিছু বলেন। দুজনের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল 1938 পর্যন্ত, অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবং সুভাষচন্দ্রের থেকে বড় ছিলেন, প্রায় 9 বছরের বড় ছিলেন নেহরু, এবং উনি নিজের দাদা হিসেবে ওইভাবেই ট্রিট করতেন, পলিটিক্যালি এল্ডার ব্রাদার হিসেবে ট্রিট করতেন। উনি লিখেছিলেন যে আই হ্যাভ অলওয়েজ কনসিডার্ড ইউ অ্যাজ অ্যান এল্ডার ব্রাদার। তো সেই যে নেহরু ঘুরে গেলেন 1939 থেকে, এবং সুভাষচন্দ্রের প্রতি যে যে বিরোধিতাটা উনি করলেন, সুভাষচন্দ্র সেটা অমিয়নাথ বসুকে, ভাইপো অমিয়নাথ বসুকে লেখাটা চিঠিতে পরিষ্কার জানিয়েছিলেন, যা এই মুহূর্তে নেহরুর থেকে বেশি ক্ষতি আমার কেউ করেনি। তো এই যে নেহরুর একটা চারিত্রিক বৈশিষ্ট্য ছিল, এবং সেটা উনি একদম শেষ জীবনে দেওয়া একটি ইন্টারভিউতে বলে গেছিলেন। তো ওনাকে পরিষ্কার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার কি মনে হয় যে আপনি সুভাষের প্রতি অবিচার করেছিলেন? তো উনি স্বীকার করেছিলেন যে হ্যাঁ, আমি করেছি। তার কারণ হচ্ছে নেহরু এবং গান্ধীর সম্পর্ক যদি দেখেন 1927 থেকে শুরু করে, ইন ম্যাটার্স অফ প্রিন্সিপাল গান্ধীজির সঙ্গে নেহরুর সেরকম কোনো সাদৃশ্য ছিল না বা এগ্রিমেন্ট থাকতো না। কিন্তু গান্ধীজির ব্যক্তিত্বের জোরে গান্ধীজি যে সিদ্ধান্তটা নিতেন, নেহরু সেটার সঙ্গে একমত না হয়েও সবসময় গান্ধীজির পক্ষে চলে যেতেন। সেইটাই উনি 63 বা 62-তে দেওয়া একটা ইন্টারভিউতে সেটা স্বীকার করেন যে আমার কাছে গান্ধী ওয়াজ ইন্ডিয়া। ফলে সুভাষের সঙ্গে আমি একমত হওয়া সত্ত্বেও, সুভাষের সঙ্গে আমি একমত হওয়া সত্ত্বেও আমি কোনোদিন সুভাষের সঙ্গ দিইনি, আমি সবসময় গান্ধীর সঙ্গ দিয়েছি। আমি তো সেই দিক থেকে দেখতে গেলে হ্যাঁ, আমি অবিচার করেছি। তো এই জিনিসটা যেটা আছে, যে গান্ধীজির যে ন্যারেটিভটা তৈরি করা হলো সঙ্গে সঙ্গে দেশ স্বাধীন হওয়ার পরে, যে আমাদের স্বাধীনতা এসছে নন ভায়োলেন্স, একদম অহিংসা সত্যের রাস্তা ধরে আমাদের স্বাধীনতা এসছে। তার থেকে বড় গল্প কথা তো কিছু হতে পারে না, রূপকথা তার থেকে বড় কিছু হতে পারে না। এবং একদম সম্পূর্ণ আরেকটা ধারাকে অস্বীকার করে দেওয়া এবং ভুলিয়ে দেওয়ার যে প্রচেষ্টা,
তো এই গল্প যেটা ন্যারেটিভ, প্রত্যেকটা দেশের একটা ন্যারেটিভ হয়। ভারতের এই ন্যারেটিভটা তৈরি হলো যে ব্রিটিশদের একটা অনারেবল এক্সিট দেওয়ার জন্য। মাউন্ট ব্যাটেন পরিবারের সঙ্গে নেহরুর সখ্যতা নিয়ে বলার কিছু নেই, আর সেটা প্রাসঙ্গিকও নয় এখানে। কিন্তু গোটা ব্রিটিশদের যে একটা অনারেবল এক্সিট দেওয়ার জন্য পরবর্তীকালে তখন ভারত কমনওয়েলথে যোগদানও করেছেন। পণ্ডিত নেহরু প্রধানমন্ত্রী হয়ে কমনওয়েলথে যোগদান করে ফিরে এসে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে জানাচ্ছেন যে আমরা যোগদান করে ফেলেছি, এখন তোমাদের আর কোনো উপায় নেই, তোমরা এটাকে পাস করো। তো সবার সঙ্গে আলোচনা করে গিয়ে সেটা করেননি। তো এগুলো দ্যাট ওয়াজ আ ফেট অ্যাকমপ্লি যেটাকে বলে। তো এই যে একটা অনারেবল এক্সিট দেওয়া, তারপর গান্ধীজির অনারেবল এক্সিট দিতে গেলে গান্ধীজির রোলটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে হবে। তো এই ন্যারেটিভটা যে তৈরি হলো সরকারি দাক্ষিণ্যে, যে এবার সেটা বাড়তে থাকলো এবং ইন্দিরা গান্ধীও খুব মানে স্বাভাবিকভাবেই সেটাকেই সাবস্ক্রাইব করলেন, কেননা এর সঙ্গে অনেকের স্বার্থ জড়িয়ে রয়েছে। এই যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, এই স্বার্থটা আমি জানতে চাইছি। দেখুন, স্বার্থটা খুব সোজাভাবে আজকের জেনারেশনকে বলতে, আরো একটা জিনিস আমি যোগ করে দিই, সেটা হচ্ছে যে এই যে বারবার ধরুন এই পরেই আমি এই প্রশ্নটা আসতাম যে সরকার চেঞ্জ হয়ে যায় এবং তারপরে ধরুন বিজেপি সরকারও এসেছে, একটা অনেকে আশায় বুক বেঁধেছিল যে এবারে ফাইলগুলি জানা যাবে যে সত্যি কি ঘটেছিল, কারণ সব কিছু সব জায়গায় আছে। কিন্তু ফাইনালি কিছু বেরোলো না, মানে কিছু জানা গেল না। তো না, কিছু জানা গেল না তা বলবো না, অনেক কিছু জানা গেছে। কিন্তু আমি বলছি যে ওই ইতিহাস বই পাল্টে দেওয়ার মতো যে যে জায়গাগুলো বা ইনক্লুড করার মতো যে জায়গাগুলো, মানে এখনো তো ধরুন জেনারেল নলেজের একটা জায়গায় থাকে যে বিমান দুর্ঘটনায় যেমন থাকে যে জানা যায়নি যে ওনার কি হলো, তেমন আবার এই বিমান দুর্ঘটনার কথা এটা সত্যি নয়, এটা সত্যি নয় যে এটা যে টেক্সট বুক পাল্টে দেওয়ার মতো মাল মশলা যে ফাইলে নেই তা নয়। না, ফাইলে আছে। আমি বলছি সেটা কি জনসমক্ষে প্রকাশ করার যে সদিচ্ছাটা বা তাড়নাটা প্রকাশিত হয়ে গেছে, কিন্তু সেই ফাইল থেকে তুলে এনে টেক্সট বুকে ট্রান্সলেট করার যে সদিচ্ছা বা যে কাজ করার যে প্রয়োজন, যে কাজটার প্রয়োজন, সেইগুলো এখনো পর্যন্ত হয়নি। ফাইলগুলো কি সত্যি প্রকাশিত, যেগুলো যে ডিক্লাসিফিকেশন বলে যেটা বলা হয়েছিল? ডিক্লাসিফিকেশন নিয়ে বলি, দু ধরনের ফাইল হয়। একটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্টগুলোর ফাইল, যেগুলো আমাদের হোম মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি, পররাষ্ট্র দপ্তরের যে বা প্রধানমন্ত্রী দপ্তরের, ক্যাবিনেট সেক্রেটারিয়েট, এগুলো সিভিল ডিপার্টমেন্ট, সিভিল মিনিস্ট্রি, এদের ফাইল সব প্রকাশিত হয়ে গেছে। কিন্তু যে দ্বিতীয় ক্যাটাগরির যে ফাইল, ইন্টেলিজেন্সের, সেই ইন্টেলিজেন্সের ফাইল কিন্তু ওরা প্রকাশ করেনি। তো আমি পরবর্তীকালে আসছি ওই ইন্টেলিজেন্স ফাইলের কথায়। আগে আপনার এই প্রশ্নের উত্তরটা দিই যে স্বার্থটা কোথায় জড়িয়ে রয়েছে। স্বার্থটা এইখানে জড়িয়ে রয়েছে যে আপনি ভেবে দেখুন যে বেঙ্গল ফ্যামিন যখন হচ্ছে, চার্চিল যখন প্রধানমন্ত্রী, এবং চার্চিলের যে কটু কথা বাঙালিদের প্রতি, ভারতীয়দের প্রতি, তখন গরম গরম বক্তৃতা যে কংগ্রেস নেতারা দিলেন, সেই কংগ্রেস নেতারাই হাতে ক্ষমতা আসার পর চার্চিলের সঙ্গে যে গলায় গলায় ভাব করে দেখা করা, বসে একে অপরের প্রশংসা করা, ভুয়সী প্রশংসা করা, তো এই যে রাতারাতি বদলে যাওয়া, এই ইমেজটাকে ধরে রাখা, এবং এদের সঙ্গে যখন ট্রান্সফার অফ পাওয়ার হচ্ছে, ব্যুরোক্রেসিটা কারা তৈরি করেছে? ব্যুরোক্রেসি তো রাতারাতি নতুন লোক দিয়ে তৈরি হয়নি। ব্যুরোক্রেসি যারা এতদিন ধরে ব্রিটিশ এম্পায়ারকে সার্ভ করছিলেন, তারাই ভারতে, স্বাধীন ভারতের হাল ধরলেন। যারা 6 মাস আগে অবধি ঘোরতর চরম বিদ্বেষী শত্রু ছিল যে লোকগুলো, তারাই রাতারাতি সবচেয়ে বড় পিলার অফ সাপোর্ট হয়ে গেল। ব্যুরোক্রেসির একটা স্বার্থ জড়িয়ে গেল, ব্যুরোক্রেসির এবং রাজনৈতিক নেতারা যারা উঠে আসছে, যে বিদেশিদের সঙ্গে বিদেশে গিয়ে এই যে একটা ভালো সম্পর্ক রাখতে হবে, কনফ্রন্টেশনে যাওয়া যাবে না, যে কারণে রয়্যাল ইন্ডিয়ান নেভির বিদ্রোহকে থামিয়ে দিতে পণ্ডিত নেহেরু এবং সর্দার প্যাটেল অগ্রণী ভূমিকা নিলেন গান্ধীজির নির্দেশে, যে কারণে আপনার পোস্টাল স্ট্রাইক হচ্ছে, তখন রেলওয়ে স্ট্রাইক হচ্ছে, স্টুডেন্ট স্ট্রাইক হচ্ছে, সবাইকে শান্ত করার জন্য কংগ্রেস সবচেয়ে আগের ভূমিকা নিয়েছে। অথচ বিদ্রোহ বিপ্লবের তো আইডিয়াটা তো ওটাই ছিল যে ব্রিটিশদের আমরা তাড়াবো। সেই জায়গাটা যখন তৈরি হলো আইএনএ ট্রায়ালের মাধ্যমে, তখন কিন্তু কংগ্রেস সবচেয়ে আগে এগিয়ে এসে ওই বিদ্রোহ বিপ্লবটাকে ঠান্ডা করলো, যে না এখন তো ক্ষমতা হস্তান্তরের কথা হচ্ছে, এখন তোমরা কেন ঝামেলা করছো, ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। এইটা বললো যে কাদের হাতে আসবে, কে বাঁচবে, কার হাতে আসছে ক্ষমতাটা। তো এটা তো ওইভাবে হওয়ার কথা ছিল না। সিমলায় ভাইসরয়ের প্যালেসে বসে তো ট্রান্সফার অফ পাওয়ার হওয়ার কথা ছিল না।
গোটা ব্যাপারটা তো ভাবা হয়েছিল অন্যরকমভাবে, যেখানে সুভাষচন্দ্র যখন আজাদ হিন্দ সরকার চালাচ্ছেন, আজাদ হিন্দ ফৌজ যখন লড়াই করছে, তখন মাউন্ট ব্যাটেন তো কমান্ডার ইন চিফ, তো সাউথ ইস্ট এশিয়া কমান্ডের, তখন তার সঙ্গে তীব্র বাদানুবাদ চলছে। সুভাষচন্দ্র মাউন্ট ব্যাটেনের নাম দিয়েছিলেন দ্য অ্যাম্ফিবিয়ান মনস্টার। অ্যাম্ফিবিয়ান মনস্টার এই জন্য বলেছিলেন, মানে যে অ্যাম্ফিবিয়ান ওয়ারফেয়ারের জন্য মাউন্ট ব্যাটেনের খুব সুখ্যাতি ছিল। তো সুভাষচন্দ্র উদাহরণ তুলে তুলে দেখিয়েছিলেন যে মাউন্ট ব্যাটেন কীভাবে গোয়ারা হেরেছে, এবং বললেন যে এই একমাত্র লোক যে একটা যুদ্ধে বিশালভাবে হেরে আসার পর তাকে প্রমোশন দেওয়া হয়। তো এই যে সম্পর্কটা সুভাষচন্দ্রের সঙ্গে ছিল, জওহরলাল নেহরুর সঙ্গে যে সম্পর্কটা ছিল সেটা অন্যরকম। তো এইটাকে ধরে রাখা, সুভাষচন্দ্রকে আনা মানেই, সুভাষচন্দ্রের যে জীবনীটা আমি লিখেছি, আমি অনেক ভাবনা চিন্তা করে এই নামটা দিয়েছিলাম দ্য ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট। উনি সবারই কাছেই ইনকনভিনিয়েন্ট ছিলেন। তো মাউন্ট ব্যাটেনের কাছে যতটা ইনকনভিনিয়েন্ট, জওহরলাল নেহরুর কাছে ততটা ইনকনভিনিয়েন্ট, মহাত্মা গান্ধীর কাছেই ততটা ইনকনভিনিয়েন্ট, এবং বামপন্থীদের কাছেও ততটাই ইনকনভিনিয়েন্ট। শুধু দেশবাসীর কাছেই বোধহয় কনভিনিয়েন্ট ছিল, এবং সেই কারণেই উনি গোটা বিশ্বে একমাত্র উদাহরণ আমার মনে হয়, যাকে সরকারি প্রচেষ্টা চেপে দেওয়ার জন্য, এত সরকারি প্রচেষ্টা সত্ত্বেও যাকে লাখে লাখে কোটি কোটি লোক মনে রেখেছে এবং মাথায় রেখেছে, ভুলতে দেয়নি। তো এইরকম মানে জনগণের স্মৃতিতে থাকা এরকম উদাহরণ আমার মনে হয় না ইতিহাসে আর কোথাও দেখা যায়, যে একটা প্রচেষ্টা চলেছে। আপনি মানে নানা রকম বিপ্লব, বিদ্রোহ, আন্দোলনের দুনিয়াভর দেখাতে পারেন উদাহরণ, যে এই নেতা আছে, ওই নেতা আছে, হ্যাঁ আছে, কিন্তু তাদের পেছনে একটা সংঘবদ্ধ দলবদ্ধ প্রচেষ্টা আছে, যা তাকে জীবিত রাখার, তার স্মৃতিটাকে জীবিত রাখার জন্য। সুভাষচন্দ্রের পেছনে কিন্তু সেই রকম ছিল। হ্যাঁ, তো এটা একটা বিশাল বড় জিনিস, মানে লোকে কেমন ভাবে তাকে দেখে এবং রাজনৈতিক এস্টাবলিশমেন্ট থেকে কেমন ভাবে দেখা হয়, মানে তার সেই অর্থে এখানে যেটুকু দেখা গেছে সেটা তো খুবই একটা ছোট সময়। 1924 থেকে 27 3 বছর, 33 থেকে 36 আরো 3 বছর, 6 বছর ওখানে গেল, আবার 41 থেকে এখানে, মানে 10 বছর, মানে 14 বছর উনি ভারতে থেকে রাজনীতি করেছেন। তার ইম্প্যাক্টটা এতটা। তো আরেকটা জিনিসও আছে, মানে সত্যি অদ্ভুত, যে চলে যাওয়ার পরের যেটা জানা গেল না, তারও একটা বিরাট ইম্প্যাক্ট রয়েছে নিশ্চয়ই মানুষের এই যে খোঁজটার মধ্যে, কারণ সেখানে তো একটা বড় রাজনীতি জড়িয়ে আছে। হ্যাঁ, সেটাই মানুষ খোঁজ করে, আমার মনে হয় সেটাই। এবং আত্মসম্মান বোধের প্রশ্নটা ওখানেই আছে, যেটা পরিষ্কার করে দেয় যে ভারতের সাধারণ মানুষের সেই আত্মসম্মান বোধটা আছে, রাজনৈতিক নেতাদের মধ্যে নেই। কেননা জনসাধারণই তো চেষ্টা করে গেছে খোঁজার, ভারতের কোনো সরকার তো কখনো রাজি হননি। মানে কেন 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 এই প্রশ্নটা আমি, কেননা সুভাষ না থাকলে তো, মানে এই যে চলে গেলেন এবং চলে যাওয়া, না আপনার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে যখন বোঝা গেল তিনি আর নেই, তো এইটা কখন বোঝা গেল? 1946 থেকে বসু পরিবারের উপরে এবং সুভাষচন্দ্রের যত সঙ্গী সাথী আছে সবারই উপরে গোপনে চরবৃত্তি শুরু হলো। গোটা ইন্টেলিজেন্স এজেন্সি নেটওয়ার্কটাকে লাগানো হলো, যত চিঠিপত্র আছে সব, পুলিশের যেগুলো এখানে, এমনকি কলকাতাতেও আমরা যেগুলো পাই, যেগুলো কিন্তু হচ্ছিল গোটা ভারত জুড়ে, যত ঘনিষ্ঠ সঙ্গী রয়েছে সবারই চিঠিপত্র ইন্টারসেপ্ট করা হচ্ছে, কপি করা হচ্ছে, ফাইল মেনটেন করা হচ্ছে, এবং এটা চলছে 1946 থেকে 70-এর দশক অবধি। যে লোকটা মরে গেছে 45 সালে, তার পেছনে এত রিসোর্স, ভারত তো তখন গরিব দেশ, মানে ওসামা বিন লাদেনকে ধরার জন্য পেছনে এত লোক লাগানো হয়নি। তো তাহলে যে একটা মৃত লোকের পেছনে এত লোক, তার মানে ভারত সরকার মুখে একটা কথা বলছে, কিন্তু ভেতরে কাজ যা করছে তার থেকে পরিষ্কার প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা নিজেদের বলা কথাই নিজেরা মানে না, বিশ্বাস করে না। ওরা বলছে যে মারা গেছে সুভাষচন্দ্র 45 সালে, কিন্তু তারা জানে যে বেঁচে আছে, শুধু বের করার চেষ্টা করছে খুঁজে যে কোথায়। তো এইটা ধরতে পারছে না যে কোথায় আছে। তা না হলে তো অত রিসোর্স কে করে? হ্যাঁ, কিছু কিছু কলকাতার বিদ্বান পণ্ডিত রয়েছে যারা বলেন যে হ্যাঁ ওগুলো তো অটোমেটিক হয়, শুরু করে দিয়ে চলে গেছিলো, তারপরে চলতেই থেকেছে, কেউ বন্ধ করতে, মানে এটা কি জলের কল নাকি? কেউ খুলে দিয়ে চলে গেল, বাকি কেউ বন্ধ করলো না। অফিসারকে ডেপুট করতে হয়েছে, তার বাজেটিং করতে হয়েছে, তাকে স্যালারি দিতে হয়েছে, সেগুলো দেওয়ার সময় তার প্রশ্ন জানেনি যে কেন এই খরচাটা হচ্ছে, এত কটা লোক কেন? সেটা উত্তরপ্রদেশ বলুন, আজকে যেটা উত্তরাখণ্ড, সেই উত্তরাখণ্ড বলুন, মধ্যপ্রদেশ বলুন, তামিলনাড়ু বলুন, কলকাতা তো সেন্টার, কিন্তু এই যে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, প্রতিটা রাজ্যে যে স্টেট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যেগুলোকে এমপ্লয় করা হয়েছে এই কাজে, নজরদারির কাজে, সেখানে তো কাউকে তো কোঅর্ডিনেট করতে হয়েছে, নিজে নিজে তো এগুলো হয় না। তো এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারত সরকার জানে যে উনি বেঁচে আছেন।
তো এই যে বেঁচে থাকাটা, তার বেঁচে আছে মানেই ভয়টা থাকছে যে ফিরে আসতে পারে, এবং ফিরে এলে কী হবে সেই ভয়টা তো আরও বেশি। তো সেই জন্যই আরও চেপে দেওয়া, আরও চেপে দেওয়া, আরও চেপে দেওয়া। তো ফলে আমি 70-এর দশক অবধি তো আপনি সোজা হিসেবে বুঝতে পারছেন যে কেন সত্যি কথাটা বলা হয়নি বা কেন ডিক্লাসিফাই করা হয়। এটা ক্লিয়ার হলো যে কংগ্রেস এবং এই পুরো জায়গাটা ক্লিয়ার হলো। হ্যাঁ, এবার ইতিহাসের ধারা যেটা বলে, ইতিহাসটা তো মানে একটা জিনিস পেছনে ফেলে চলে এলাম, সেটা ভুলে গেলাম, তারপরে নতুন আবার কিছু হলো, আগের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তা তো হয় না। ইতিহাসটা লেয়ার বাই লেয়ার তৈরি হয়। এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, গান্ধীয়ান ন্যারেটিভ দিয়ে যে স্ট্রাকচারটা তৈরি হলো 1946 থেকে, এই ন্যারেটিভটাতে তো নতুন নতুন এলিমেন্ট যোগ করা হয়েছে, সেটা আরও ফুলিয়ে ফাঁপিয়ে বড় বিজনেস হয়েছে। তার সোজা হিসেবে আমি যে বলছি যে আপনি দেখুন রুলিং ক্লাস যেটা, পলিটিশিয়ান, ব্যুরোক্র্যাটস মানে আমি সবাইকে ধরছি, আমি আর্মি ধরছি, আমি পুলিশ ধরছি, আমি জুডিশিয়ারি ধরছি, সবাইকে ধরছি। সেটেল হয়ে যাওয়ার পর প্রথম যেটা প্রচেষ্টা বা উদ্দেশ্য সেটা হচ্ছে ছেলে মেয়েকে বাইরে সেটেল করা। তার জন্য তো একটা ভারতের সঙ্গে একটা ভালো সম্পর্ক, মানে বাইরের দেশগুলো সম্পর্ক রাখতে হবে। তো এত এত মানে আমি বলছি যে এইটার জন্য এত একটা ভলিউমটা চিন্তা করুন না, ভলিউমটা চিন্তা করুন, এটা তো 4-5টা লোকের কথা নয়, ঠিক একটা সিস্টেমের, পুরো সিস্টেম একটা ডেডিকেটেড, যে যাদের স্বপ্ন হচ্ছে তারা নিউ ইয়র্কে ঘুরে বেড়াবে, লন্ডনে ঘুরে বেড়াবে, তাদের সেখানে ফ্ল্যাট হবে, বাড়ি হবে, তারা ইউএনএ বড় পোস্টে চাকরি করবে বা ওয়ার্ল্ড ব্যাংকে করবে বা IMF-এ করবে এবং মাল্টি ন্যাশনালের হেড হয়ে ওখানে থাকবে। তো যাদের স্বপ্নটাই বাইরে বসে রয়েছে, রুলিং ক্লাসের স্বপ্নটাই তো বাইরে। আমি শুধু ডটগুলো কানেক্ট করছি। আজকে আমাদের কোনো গুরুত্বপূর্ণ নেতার শরীর খারাপ হলে সে তো লোকাল হসপিটালে চিকিৎসা করায় না, সে চলে যায় বাইরে। তাহলে স্বাধীনতার 80 বছর পরে যদি আমাদের নেতাদের চিকিৎসা করার জন্য বাইরে যেতে হয়, তাহলে আমরা দেশের স্বাস্থ্য পরিষেবার কী হাল করেছি। তো এটা তো জড়িত, মানে সুভাষচন্দ্রকে আলাদা করে দেখবেন না যে এটা একটা আলাদা মিস্ট্রি, এটা গোটা জিনিসটা কিন্তু নেটওয়ার্ক কানেক্টেড। হ্যাঁ, আমি বুঝলাম, কিন্তু মূলত কোন কোন দেশের চাপ রয়েছে? কোনো দেশের চাপ সেরকম কিছু নেই। চাপ যেটা থাকে, দেখুন আগে কোন কোন দেশের চাপ থাকতে পারতো, আমেরিকার, ইংল্যান্ডের, জার্মানি। আমেরিকার কিসের চাপ? আমেরিকার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিলেন সুভাষচন্দ্র। তো অ্যালাইড ফোর্স যারা সাউথ ইস্ট এশিয়া যুদ্ধ করেছে, ম্যাকার্থার তো লিড করছিলেন, ম্যাকার্থার তো ওভারঅল কমান্ডার ইন চিফ ছিলেন। তো ম্যাকার্থারের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, আমেরিকার এগেনস্টে একসঙ্গে আমেরিকা আর ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন 21শে অক্টোবর। তো সেক্ষেত্রে আমেরিকা শত্রু বলে গণ্য করবে, বন্ধু বলে তো দেখবে না। তো সেইটা একটা রয়েছে। এবং সুভাষচন্দ্র অ্যালাইড অ্যাক্সিস পাওয়ার্সদের সঙ্গে সন্ধি করেছিলেন, ফলে ন্যাচারালি যেটা হয়, ওনাকে মানে কোনো ভাবনা চিন্তা না করেই ওদের দলে ঠেলে দেওয়া হয়, অ্যাক্সিস কোলাবোরেটর বলা হয়। আমার এটা নিজের একটা একদম মানে সাদামাটার গেরস্থ বুদ্ধির একটা বিশ্লেষণ, এটা বারবার মনে হয়েছে। ধরুন রাশিয়া নেই, মানে সেই অর্থে যে সোভিয়েত ইউনিয়ন বিরাট ছিল সেটা নেই, ভেঙে গেছে, যুদ্ধ করছে, সব ঠিক রয়েছে এরকম। সেই ব্রিটিশ আর নেই, এখন ইস্যুস চেঞ্জ হয়ে গেছে, ভারতও আস্তে আস্তে একটা অনেক শক্তিধর একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এবং আমেরিকা এখানে আছে সত্য কথা, কিন্তু আমেরিকার সুভাষচন্দ্র নিয়ে এখনও অনেক মাথা ব্যথা আছে বলে অ্যাপারেন্টলি এরকম ধারণা মনে হয় না। তো সেই ক্ষেত্রে এই যে বারবার যেটাতে ফিরতে চাইছি, যে বারবার এরকম এইটা একটা আমাদের আলোচনায় উঠে আসে যে যদি নাকি ওই ইন্টেলিজেন্সের যে ফাইলগুলো সেগুলো যদি প্রকাশ্যে আসে, তাহলে বৈদেশিক সম্পর্ক কেউ নষ্ট করতে চায় না। হ্যাঁ, তার মানে এটা যখন সোজা ন্যারেটিভটা দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না, তার মানে তার ভেতরে অন্য কিছু রয়েছে যেটা আমরা এখনো অবধি জানতে পারিনি। এবং ওই না জানা ঘটনাগুলোই ওই না প্রকাশ করা ফাইলের ভেতর থেকে পাওয়ার আমরা আশা করছি। কিন্তু একেবারে যে বুঝতে পারছি না ওপর থেকে তা নয়। কি বুঝতে পারছেন? দেখুন, গল্পটা ব্রিটিশরা অনেক দুর্বল আগেকার থেকে, ঠিক আছে, কিন্তু সেটা রিসেন্ট ঘটনা। অন্তত বছর 20 আগে অবধি তো মানে একটা স্ট্রং সুপার পাওয়ার ছিল। তো আমেরিকা তো দিন দিন শক্তিশালী হয়েছে, আমেরিকাকে কেউ হটাতে পারেনি। জাপানের যে অবস্থা, জাপান বহু দশক আমেরিকার মানে হাতের নিচে থাকার পরে যেভাবে ডেভেলপ হয়েছে, তারা কিন্তু ওই দ্বিতীয় বিশ্বের যুদ্ধের সময়টাকে মানে করতে চায় না, মনে করতে চায় না, ওইটাকে নর্মাল ডিসকোর্সে আনতে চায় না, একটু হেজিটেট করে,
শিনজো আবে বোধহয় প্রথম প্রধানমন্ত্রী যিনি ওপেনলি মানে কথা বলেছিলেন ওইগুলো নিয়ে, কিন্তু সেটাও ওই আপনার 2005 সালে ওই সময়টায়, সেটা এত পরের সময়। তো তার মানে আমাদের বুঝতে হবে যে চাপগুলো কোথায়। জার্মানি ভেঙে গেছে, ভেঙে গিয়ে আবার জড়ো হয়েছে সেই পুরনো জার্মানির সঙ্গে এই জার্মানির কোনো কানেক্ট নেই, কিন্তু এই জার্মানিও কিন্তু পুরনো হিটলারের জার্মানির সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, বরং ডিনাউন্স করে, তাই তো? বর্তমানের ইটালি কিন্তু পুরনো মুসোলিনির ইটালির সঙ্গে কোনো রাখতে চায় না। ফলে সুভাষচন্দ্রকে যে মুহূর্তে আপনি নিয়ে আসছেন, আপনি কিন্তু ওই কানেকশানগুলোকে রিভাইভ করে দিচ্ছেন। যে মুসোলিনির সঙ্গে কানেকশন ছিল, হিটলারের সঙ্গে কানেকশন ছিল, তোজোর সঙ্গে কানেকশন ছিল, আপনি রিভাইভ করছেন। তো ফলে এর উদাহরণ আমি আপনাকে দুটো দিচ্ছি। 2019 সালে আমেরিকান একজন কংগ্রেস ওম্যানের একটা প্রেস কনফারেন্স হচ্ছে, এবং তার যে প্রেস সেক্রেটারি সে ছেলেটি বাঙালি। সে বাঙালি ছেলেটি প্রেস কনফারেন্সে এসছে একটি টি শার্ট পরে, এবং ঘটনাচক্রে টি শার্টের ওপরে সুভাষচন্দ্রের ছবি। সেইটা নিয়ে নিউজ উইক থেকে শুরু করে সংবাদ মাধ্যম যা হুল্লোড় শুরু করলো। পলিটিক্সটা তো পুরোটাই পারসেপশন আর ন্যারেটিভের খেলা, যে বাই অ্যাসোসিয়েশন প্রেস সেক্রেটারি, ওই প্রেস অ্যাসিস্ট্যান্ট বা যাই হোক, ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন বাঙালি ছেলেটি, সুভাষচন্দ্রের ছবি দেওয়া টি শার্ট পরেছে, মানে হি ইজ নাৎসি সিম্পাথাইজার। আর একজন নাৎসি সিম্পাথাইজারকে এমপ্লয় করেছে মানে কংগ্রেস ওম্যানের সেখানে একটা সিম্পাথি রয়েছে, প্রচ্ছন্ন মদত রয়েছে। তো এই পুরো ন্যারেটিভটা দিয়ে বিতর্কটা শুরু হলো 2019 সালে। আপনি বললেন না যে এত বছর পরে কে মাথায় রাখে, এটা 2019 সালে। এবার আপনাকে আমি বলি 2022 সালের ঘটনা। 2022 সালে যখন মোদিজি যখন অ্যানাউন্স করলেন যে সুভাষচন্দ্রের মূর্তি বসানো হবে কর্তব্যপথে, তখন প্রতিবাদটা কোথা থেকে এলো? সব তো ওয়েস্টার্ন ডেমোক্রেসিগুলো থেকে তো প্রতিবাদগুলো এলো। মানে ওই এক জিনিস যে নাৎসি কোলাবোরেটর, নাৎসি সিম্পাথাইজার, ফ্যাসিস্ট কোলাবোরেটর, এই জিনিস এপিথেটগুলো দিয়ে আক্রমণটা শুরু হলো। সেটা শুরু হলো আমেরিকা থেকে, ইউরোপিয়ান অনেক কিছু কাগজপত্র সেখানে যোগদান করলো, এবং পরে দেখা গেল যে ওই যারা অ্যাটাকগুলো করছে তারা শুধু যে বিদেশি তা নয়, আমাদের অনেক ব্রাউন সাহেবও রয়েছেন তার মধ্যে। তো আমাদের দেশের ভেতরে ব্রাউন সাহেব যারা রয়েছে তারা ওই সুরে তাল মেলালেন। তো মানে ইন্টারেস্ট দুটো দুরকম, কিন্তু দুটো এক জায়গায়, কিন্তু ওই তার মানে ওই ভেতরে বাইরে যে আক্রমণটা হচ্ছে, আমাদের বাঙালি অনেক বুদ্ধিজীবী রয়েছেন যারা আজকে সংসদের সদস্য এবং সদস্যা তারা রয়েছেন, তারা বললেন একজনের মূর্তি লাগানোর কি দরকার, হলোগ্রাম যখন লাগাচ্ছেন তখন সবারই মূর্তি লাগান, একদিন করে ঘুরবে। গান্ধীজি ওই পঞ্চম জর্জের মূর্তি সরানোর পর সেই কথাটা মাথায় আসেনি। গান্ধীজির মূর্তি লাগানোর কথা যতদিন হচ্ছিল ততদিন সেইটা মাথায় আসেনি। যতদিন গান্ধীজির এই নোটে ছবি থাকে তখন সেই কথাটা মাথায় আসেনি। ন্যারেটিভটা যতদিন চললো যে শুধু গান্ধীজির জন্য, ততদিন এই আইডিয়াগুলো আসেনি। যেই গান্ধীর ন্যারেটিভটা ভাঙতে শুরু করলো, এদের স্বরূপটা প্রকাশ হতে শুরু করলো। তো এই যে রেজিস্ট্যান্সটা, এটা একদম ভাববেন না যে এটা ওই ইতিহাসের কথা, এটা একদম আজকের বর্তমান রাজনীতির কথা বলছি। আপনাকে আরও একটা উদাহরণ দিই, এটা খুব মজার উদাহরণ। এই বর্তমান রাজনীতি এটা নিয়েও মানে মানে কোথাও তার মানে একটা, যদি সত্যি এটা প্রকাশিত হয়, মানে এই ন্যারেটিভটাই হয়তো একটা ইলেকশনের ইস্যু হয়ে যেতে পারে। আপনাকে সোজা জিনিসটা বুঝুন। স্বাধীনতা যে আমাদের এসেছে 47 সালে, স্বাধীনতা এসেছে হাজার হাজার লাখ লাখ মানুষের আত্মত্যাগে, আত্মবলিদানের সংগ্রামে, কারোর একজনের জন্য আসেনি। কিন্তু 47-এর অগস্টে যে ব্রিটেন ছেড়ে যেতে বাধ্য হলো, ওই টাইম লাইনটা, ব্রিটিশ এম্পায়ার তো 1917 সাল থেকে প্রমিস করে আসছে যে আপনাদের আমরা একদিন না একদিন আমরা ডোমিনেন্ট স্ট্যাটাস দিয়ে দেবো, ক্ষমতায় আপনারা আসবেন, আপনারা সেলফ গভর্নমেন্ট করবেন, হবে। কিন্তু কবে দেবো সেটা কোনোদিন বলেনি, 1945 সালেও বলেনি। তাহলে এমন কি হয়ে গেল 1945-এ যারা ওরা একটা মানে অ্যাটলি তখন একটা ডেডলাইন সেট করতে বাধ্য হলেন? যেটা হলো সেটা হলো আইএনএ ট্রায়াল। এই যে কড়া সত্যটা, এইটা কংগ্রেস হজম করতে পারে না, কারণ আইএনএ তো সুভাষচন্দ্র, তাহলে গান্ধীজিকে কিভাবে দেখাবে? গান্ধীজির এত যে সংগ্রাম এগুলো, তখন তাহলে সেটাকে কোথায় দাঁড় করাবে? এইটাকে আটকাতে হবে। সেটার জন্য একটা অল্টারনেটিভ, যেটা গান্ধীর ন্যারেটিভ তৈরি হলো, এই গান্ধীর ন্যারেটিভটাকে বাঁচিয়ে রাখতে হবে, বড় করতে হবে। তো সেটাই হয়ে এসছে। যে উদাহরণটার কথা আপনাকে আমি বলছিলাম, যে 2007 সালে আমাদের প্রথম ডিক্লাসিফিকেশনের জন্য আমরা যে ক্যাম্পেইনটা করি, আমাদের প্রথম জয়টা আসে 2007 সালে। আমরা দুটো ডকুমেন্ট চেয়েছিলাম।
তো ওরা তো প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রক বলে দিল যে এগুলো নেই, এসব পাওয়া যাবে না, কিছু হবে না। হ্যাঁ, তো খুব লম্বা চওড়া হিয়ারিং হলো এবং ফর দ্য সেকেন্ড টাইম সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের ফুল বেঞ্চ হিয়ারিং বসলো। সেই হিয়ারিংটা হলো এবং পরিষ্কার ক্যাটেগরিক্যাল অর্ডার যে ওনারা দেখলেন, ডকুমেন্টসগুলো দেখলেন, দেখে বললেন যে এগুলো ডিক্লাসিফাই করার সময় এসছে, আপনারা ডিক্লাসিফিকেশনের ফুল স্কেল ব্যবস্থা করুন এবং এই যে ডকুমেন্টগুলো চেয়েছে আপনারা এদের দিয়ে দিন। তো এইটা নিয়ে মিটিং বসলো সরকারে, অর্ডার এসে গেছে, সরকারে মিটিং বসলো এবং সেই মিটিংয়ে ঠিক হলো যে না 202টা ডকুমেন্ট দেওয়া যাবে না, এটা কেবল এর মধ্যে 91টা ডকুমেন্ট দেওয়া হবে ইনফরমেশন কমিশনের অর্ডারের পরে। এবং যে 5 জন লোক এই মিটিংয়ে ছিলেন তাদের একটা মানে গালভরা নাম আছে সেই কমিটিটার, যে ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স। তার সদস্যকে জানেন আপনি? প্রধানমন্ত্রী, ফরেন মিনিস্টার, ডিফেন্স মিনিস্টার, হোম মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার। তো দেশের সবচেয়ে পাওয়ারফুল 5 জন লোক 2007 সালে বসে ডিসাইড করছে সুভাষচন্দ্রের কোন ডকুমেন্ট ক্লাসিফাই থাকবে, কোনটা ডিক্লাসিফাই, ওই রায়ের পরে। তাহলে আপনি ভেবে দেখুন, আপনি এটাকে ইতিহাস বলবেন না বর্তমান রাজনীতি বলবেন? 2007 এটা যদি পাস্ট হয়ে থাকে, ইতিহাস হয়ে থাকে, মানে কোনো রেলেভেন্স নেই আজকের জীবনে, ওই 5 জন সবচেয়ে পাওয়ারফুল পলিটিশিয়ান আমাদের দেশে কেন সময় নষ্ট করবে একটা তুচ্ছ সেন্ট্রাল ইনফরমেশন কমিশনের অর্ডার নিয়ে? দ্বিতীয় ঘটনা, 2010 সালে আমি একটা ম্যানুস্ক্রিপ্টের কপি চাই ডিফেন্স মিনিস্ট্রির কাছে। 1956 সালে জওয়াহরলাল নেহরু একটা ইতিহাস লেখার জন্য প্রতুল গুপ্তকে দায়িত্ব দেন আজাদ হিন্দ ফৌজের ইতিহাস লেখার জন্য। তো উনি লিখে জমা করে দেন, সেটা ম্যানুস্ক্রিপ্টই থেকে যায়, সেটা কোনোদিন আর পাবলিশ করা হয়। তো ওটা ডিফেন্স মিনিস্ট্রির হিস্টোরিক্যাল ডিভিশনের কাছে থাকে। তো ওরা 90-এর দশকে ওটাকে এমন একটা জায়গায় রেখেছিল, বলেছিল যে লোকজন যদি পাবলিক যদি দেখতে চায় এসে দেখে কনসাল্ট করতে পারে, বুঝে। কিন্তু একটা মোটা ডকুমেন্ট, অত বড় একটা ইতিহাস, সেটা গিয়ে আপনি 15 মিনিট বসে কনসাল্ট তো ওটা হয় না। আপনি দেখেছিলেন? না, আমি যাইনি, আমি দেখতে যাইনি, আমি ওটার কপিটা চেয়েছিলাম। আমি বললাম আপনি আমাকে কপিটা দিন না। আমি 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা বসলেও তো আমার ওটা দিয়ে কোনো কাজ হবে না। আমি পড়তে চাই গোটা ব্যাপারটা, আমি রেফারেন্স মেটেরিয়াল হিসেবে ইউজ করতে চাই, আমাকে কপিটা দিন। কপি দিতে অসুবিধা বললো, তখন ফ্ল্যাট রিফিউজ করে দিল, বললো যে না, এটা আমরা যদি কপিটা ম্যানুস্ক্রিপ্টে কপিটা দিয়ে দিই, তুমি তো জালিয়াতি করে চেপে দেবে নিজের নামে। হ্যাঁ ঠিক আছে। তো সেন্ট্রাল ইনফরমেশনের কাছে আমি আবার আবেদন জানালাম। তো ইনফরমেশন কমিশন বললো হ্যাঁ, ওদের ভ্যালিড আর্গুমেন্ট, যেটা আপনি যদি নিজের নামে চেপে দেন তখন ওরা তো কিছু করতে পারবে না, ম্যানুস্ক্রিপ্ট তো। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তো কী করা যায়? বললো আপনি এক কাজ করুন, একটা অ্যাফিডেভিট জমা দিন, অ্যাফিডেভিট জমা দিয়ে দিন যে আমি এটা করবো না, শুধু রেফারেন্স হিসেবে ইউজ করব, এবং মানে আমি যা বইপত্র লিখছি এ করছি সেখানে অ্যাজ একাডেমিক রেফারেন্স যেটা হয় সেটা আমি ইউজ করব। তো সেটা আমি দিয়ে দিলাম। বললো ঠিক আছে। তো অর্ডার পাস হয়ে গেল যে এরকম এখন আর কোনো অসুবিধা নেই, ডিফেন্স মিনিস্ট্রি দেওয়া উচিত, এটা দিয়ে দিন, মানে ডিরেকশন যে এটা দেওয়া হোক। তো আমি ওয়েট করছি, তখন এটা 2010-11 সালের কথা। আমি ওয়েট করছি যে ম্যানুস্ক্রিপ্ট আজ আসবে, কাল আসবে। আমি দিল্লিতে থাকি, ওরাও দিল্লিতে আছে, তো 7 দিনের বেশি কত কি সময় লাগবে? আসে না। হঠাৎ একদিন একটা বড় প্যাকেট, মোটা প্যাকেট, খুব খুশি যে এসে গেছে। খুলে দেখি হাইকোর্টের নোটিশ, লিগ্যাল নোটিশ। হাইকোর্টে আমার নামে মামলা করে দেওয়া হয়েছে। আপনি চেয়েছেন, ওটা দেখতে চেয়েছেন বলে? এবার অর্ডার সাধারণভাবে যেটা হয়, আপনি একটা কোনো জুডিশিয়াল বডি বা কোয়াসাই জুডিশিয়াল বডির অর্ডারের সঙ্গে যদি একমত না হন বা পছন্দ না হয়, আপনি সেই অর্ডারের বিরুদ্ধে অ্যাপিল করেন। যে সেটাই নিয়ম তো, যে আপনার লোয়ার কোর্টের অর্ডার অ্যাপিল হন, আমি হাইকোর্টে গেলেন, তো সেইভাবেই চলে। ডিফেন্স মিনিস্ট্রি কিন্তু অর্ডারের এগেনস্টে অ্যাপিল করেনি। ডিফেন্স মিনিস্ট্রি মামলাটা করেছে আমার বিরুদ্ধে, যে কেন আমি চেয়েছি 2011 সালে। এরপরেও আপনি বলবেন যে সুভাষচন্দ্র ইতিহাসের ব্যাপার, পুরোনো ব্যাপার, ঘেটে কী হবে, কেন আপনারা করছেন? এটা ইটস আ ভেরি লাইভ ম্যাটার। আরে এবারে আমি মানে যেটা নিয়ে মানুষ সারাক্ষণ বলেন, কিছু জানেন, অনেকটাই জানেন, আপনারা অনেকবার বলেছেন, কিন্তু তবু আরেকবার জানতে চাই, সেটা হচ্ছে কি হলো। প্রথমত জানতে চাই, এই যে মহানিষ্ক্রমণ বলে একটি বই আছে, শিশির কুমার বসু তাকে নিয়ে চলে যাচ্ছেন, গোমো স্টেশনে ছেড়ে দেওয়া হলো, ট্রেনটা চলে গেল এবং তারপর তার যে যাত্রা, এটা কি ঠিক? একদম ঠিক।
একদম ঠিক। এবং এটা নিয়ে যা কিছু মানে গুজব ছড়ানো হয় বা এটাকে মিথ্যে বলে যারা অভিযোগ করেন, কেউ করে না, কলকাতার কিছু লোক বসে রয়েছে, তাদের কাজই হচ্ছে সব যেগুলো ঐতিহাসিক তথ্যকে সেগুলোকে ঘেঁটে গুলে লোককে কনফিউজ করা। তার মানে ওইখানে ওনার যে ওই একাকী ঘরের মধ্যে থাকা, কিন্তু সেখানে থেকেই যে বিষয়গুলো নিয়ে দেখা, এবং তারপর পুরো এটা গোমো স্টেশন উনি চলে গেলেন। তারপরের যে যাত্রাটা, সেই যে যাত্রাটা, যে সাবমেরিন করে যাওয়া এবং এটা সেই জায়গাটা সবটা এগুলো সব ডকুমেন্টেড। এগুলো সব ডকুমেন্টেড। দেখুন, ডকুমেন্টেড যেটা নয় সেটা হচ্ছে গোমো অবধি ছবি আছে এবং তো গোমো অবধি যাওয়া যেটা, সেটা ডকুমেন্টেড নয়, ডকুমেন্ট করা মানে উচিত নয়, সম্ভব নয়, করেওনি কেউ। কিন্তু এটা নতুন গল্প, অনেকে অভিযোগ করেন যে এটা তো 70-এর দশকে শিশির কুমার বসু নতুন গল্প ফেলেছিলেন। না, এটা গল্প মানে স্বাধীনতার পরে তার সঙ্গেই এটা তখন জানিয়ে দেওয়া হয়েছিল, পরিবারের তরফ থেকে তখনই জানিয়ে দেওয়া হয়েছিল। এবং পরিবারের তো অনেক ভাগ রয়েছে, একজন যদি মিথ্যে কথা দাঁড়িয়ে বলে, বাকি 4 জন আরও রয়েছে, তারা এসে কন্ট্রাডিক্ট করবে। যেমনি শিশির কুমার বসু যেভাবে গল্পটা লিখেছিলেন মহানিষ্ক্রমণ, সেই মানে অন্যান্যদের কাছে অভিযোগ ছিল ওনাদের তরফ থেকে যে উনি পুরো ক্রেডিটটা নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টা করেছেন। তো যেমনি তার প্রত্যুত্তরে দ্বিজেন বোস এতে অমৃত পত্রিকায় লেখেন, ধারাবাহিকভাবে লেখেন যে কি হয়েছিল। তো উনি যতটা জানতেন উনি, এবার সবাই সব কিছু জানতে পারে না। সুভাষচন্দ্রের যেটা বৈপ্লবিক দলগুলোর সঙ্গে থেকে যে চরিত্র তৈরি হয়েছিল, নিড টু নো বেসিস, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু জানেন। আমি ওই জায়গাটায় আসবো, মানে ওনার ওই বৈপ্লবিক সত্তা যে কিভাবে মানে গোপনে কত বিপ্লবীকে উদ্বুদ্ধ করেছিল, আমি ওটাতে আসবো। এটা বলুন তাহলে। এই পর্যন্ত সত্য। তো ভাইপো ভাইজি সবাই জড়িত, সবাই অ্যাক্টিভলি কাজ করছে। এবং সেটা নিয়ে অশোকনাথ বসুর বাড়িতে যাওয়া হয়েছে, অশোকনাথ বসু তারপর নিয়ে যাচ্ছেন গোমো স্টেশনে, এগুলো সব ঘটনা, এগুলো এখানে কোনো সন্দেহই নেই। বেশ, তারপরে উনি পৌঁছচ্ছেন যেখানে সেটা প্রথম বেরিয়ে আসে উত্তমচাঁদ মালহোত্রার লেখায়। উত্তমচাঁদ মালহোত্রা 46 সালেই লেখেন। 46 সালে তখন অমৃতবাজার পত্রিকায় লিখতেন, কিন্তু ওটা সিন্ডিকেটেড কলাম ছিল, ফলে দেশের সব সংবাদপত্রে বেরিয়েছে। তো সেটা বই হয়ে পরবর্তীকালে বেরোয়। সেখানে কিন্তু কেউ কোনো চ্যালেঞ্জ করেনি, কারোর কোনো, তখন বেঁচে ছিল ভগতরাম তলোয়ার, বেঁচে ছিলেন 70-এর দশক অবধি, বা ভগতরাম তলোয়ার কন্ট্রাডিক্ট করেননি। বরং ভগতরাম তলোয়ারকে ডেকে এনে নেতাজি রিসার্চ ব্যুরো 1970-এর দশকে 73 বা 72, 71, আমার সালটা মনে নেই, গেস্ট লেকচার করিয়েছিলেন। এবং ভগতরাম তলোয়ার নিজের আত্মগৌরব গাথা গেয়ে গিয়েছিলেন। তখন কিন্তু এই কথাটা বলেননি যে উনি মানে ডাবল এজেন্ট, ট্রিপল এজেন্ট, কোয়াড্রুপল এজেন্ট হিসেবে কাজ করছিলেন এবং সুভাষচন্দ্রের সঙ্গে বিশ্বাসঘাতক করেছিলেন, সেটা কিন্তু তখনও বলেননি। এটা বেরিয়েছে অনেক পরে, 90-এর দশকে। উনি যাচ্ছেন, পেশোয়ারে পৌঁছচ্ছেন, কাবুলে যাচ্ছেন, সেখান থেকে কেমন ওনার উদ্দেশ্য, গন্তব্যতে ছিল রাশিয়া, গন্তব্যতে জার্মানি ছিল না। রাশিয়াতে যেতে বিফল হচ্ছেন, কিন্তু রাশিয়ার মাধ্যমে মস্কো দিয়ে তারপরে শেষ পর্যন্ত বার্লিন পৌঁছলেন। তো এগুলো সব ডকুমেন্টেড। তার মানে আপনাদের যে মূল খোঁজটা, সেটার সূত্রপাত হচ্ছে, সেটার শুরুটা হচ্ছে এই বিমান দুর্ঘটনা, হলো কি হলো না, এবং তার পরবর্তী যে জায়গাটা, এই জায়গাটা এইটা হচ্ছে শুরু, এইটা শুরুর জায়গা। কিন্তু এটাই সব নয়। আমি একটা স্ট্যাটিস্টিক্যাল আপনাকে ফিগার দিয়ে দিচ্ছি, কম্পারেটিভ স্ট্যাটিস্টিক্যাল ফিগার, তাহলেই বুঝতে পারবেন কেন এটা সব নয়। এই যে বললাম 24 বছরের ওনার রাজনৈতিক জীবন, 21 থেকে 45, এই সময়কার এই 24 বছরের যদি আমি একটা কম্পারেটিভ অ্যানালিসিস করি, মহাত্মা গান্ধীর কালেক্টেড ওয়ার্কস, জওয়াহরলাল নেহরুর সিলেক্টেড ওয়ার্কস আর সুভাষচন্দ্রের কালেক্টেড ওয়ার্কস, তো মহাত্মা গান্ধীর ওই কালেক্টেড ওয়ার্কসের এই 24 বছর টাইম স্প্যানের যত নাম্বার অফ পেজেস আছে ওনার কালেক্টেড ওয়ার্কসে, সেটা হচ্ছে প্রায় 30,000 পাতা কভার করেছে এই 24 বছর। জওয়াহরলাল নেহরুর তার তুলনায় প্রায় 10,000 পাতা। সেখানে সুভাষচন্দ্রের পাতার সংখ্যা হচ্ছে 3,000। তাহলে ভেবে দেখুন আমরা কতটা কম জানি। সুভাষচন্দ্র কম বলতেন বা কম লিখতেন এটা তো নয়, উনি মানে এরা সমানভাবে বক্তৃতা দিতেন, চিঠি লিখতেন, ঘুরে বেড়াতেন, এ করতেন। তো সব তার মানে আমরা সেটা সরকারি বলুন বা পরিবারই বলুন, কেউই চেষ্টা করেনি। এটা আমি জীবনী লেখার সময় গিয়ে রিয়েলাইজ করলাম যে কোথায় কোথায় কত ইনফরমেশন ছড়িয়ে রয়েছে, যেটা একটু চেষ্টা করলেই আনা যায়। আমি ব্যক্তিগত প্রচেষ্টায় অনেক কিছু আনতে পেরেছি।
প্রাইভেট কালেকশানে অনেক কিছু রয়েছে যেটা সরকার চেষ্টা করলেই পারে, পরিবারও করতে পারতো, কিন্তু ওই আত্মগৌরবের ইয়েতে সেটা ইয়ে হয়নি। তরফ থেকে অনেকগুলো বই তো বেরিয়েছে নানা রকম, 12টা ভলিউম, যেটা খুব সহজে করা যায়। এবং দেখুন, করেছেন তো সে করেছেন, শিশির বোস যে সূত্রপাতটা করে গেছেন, যে কাজটা করেছেন 12টা ভলিউমে 14টা ভলিউমে, সেটা সুগত বসু অবধি নিয়ে গেছে, সেই ক্রেডিটটা তো দিতে হবে যে ওনারা করেছেন। কিন্তু যেভাবে করা হয়েছে দ্যাট ইজ নট দ্য ওয়ে। সরকার কিন্তু সাহায্য করতে চেয়েছে, সরকার কিন্তু প্রপোজাল দিয়েছে যে আমরা এটা করতে চাই, তোমরা আমাদের করতে দাও, কিন্তু ওই বসু পরিবার রিসার্চ ব্যুরোর তরফ থেকে কিন্তু সেটা দেওয়া হয়নি, কপিরাইটের ইয়েতে দেওয়া অনুমতিটা দেওয়া হয়নি। করতে দিলে হয়তো সরকারের তরফ থেকে আরও বেশি করে, মানে ইনস্টিটিউশনাল ফোর্সটা তো পাওয়ারটা তো অনেক বেশি, সেটা হয়তো আরও সংগঠিতভাবে হতে পারতো। যখন জয়শ্রী প্রকাশন কলকাতার বাংলা বের করার কাজ শুরু করছে, তখন রিসার্চ ব্যুরো এসে তাদের এগেনস্টে মামলা করছে যে এটা আমাদের কপিরাইট আছে, এখানে কেন বাংলায় এরা বের করবে। তো অশোক সেন তখন জয়শ্রী প্রকাশনীর হয়ে মামলা লড়েছেন। সেই মামলার অন্তর্বর্তী রায়তে জয়শ্রী প্রকাশনীকে অনুমতি দেওয়া হয় যে যেগুলো পাবলিক ডোমেনে ছিল সেগুলো ওরা ছাপতে পারে, কিন্তু চিঠিপত্র ছাপতে পারবে না। তো এই একদিকে যেমনি করেছে, অন্যদিকে বাধাও দিয়ে এসেছে। আচ্ছা, না এবার আমি ওইটা জানতে চাইছি, মানে একটা ছোট্ট করে শুধু একটু রুটটা আমি জানতে চাইছি যে ওই যে এই সময় পর্যন্ত আমি যদি ধরে নিই যে যা যা এসেছে, অনেক কিছু ডকুমেন্টেড রয়েছে, কিছু বক্তৃতা, কিছু লেখা, চিঠি ইত্যাদি রইল। আমার প্রশ্ন হচ্ছে, এই যে মৃত্যুর যে সময়টা বলা মানে মৃত্যু মানে বিমান দুর্ঘটনার যে সময়টা বলা হয়, তারপর থেকে কি ঘটলো? মানে বিমান দুর্ঘটনাটা তো হলো না, তো তারপরে কি ঘটলো, কি হয়েছে এক্স্যাক্টলি আমরা জানি না। এটা মানে সোজা উত্তর হচ্ছে আমরা জানি না, জানা যাবে না যতদিন না ভারত সরকার, রাশিয়া, ইংল্যান্ড, জাপান তাদের সব ফাইল ডিক্লাসিফাই করছে, জানা সম্ভব না। ওই কয়েকটা বছর মাঝখানের আমরা জানতে পারছি যখন উনি ভারতে ফিরে এসেছেন 50 দশকের প্রথম দিকে, সেইখান থেকে আমরা সূত্রটা ধরতে পারছি, ওইখান থেকে গল্পটা আবার শুরু হচ্ছে। কিন্তু ওই 45 থেকে ধরুন 51, 52 ওই সময়টা, এটা টোটাল মানে একদম ডার্ক। আচ্ছা, এখানে তাহলে আমি একটু কয়েকটা, যেহেতু আমরা সেই সুভাষ ঘরে ফেরে নাই থেকে শুরু করে এরকম অনেক বই ছোটবেলায় কেউ না কেউ পড়ে, তো রাশিয়ার ওই যে সাইবেরিয়া, রাশিয়ার ওই জেলে থাকার, এটা সত্য? রাশিয়াতে যে উনি গিয়েছিলেন সেটা একদম সত্য, সেখানে কোনো সন্দেহ নেই, সেটা কোনো সন্দেহ নেই। আটকে রাখা হয়েছিল, উনি কি বন্দী ছিলেন? এটা হচ্ছে, দেখুন, আমি এটার উত্তর দিতে গেলে আমাকে এর পরবর্তী পর্যায়টা ঢুকে পড়তে হবে। মানে যে ব্যক্তি পরবর্তীকালে গুমনামি বাবা নামে বিখ্যাত হন, বা তার শিষ্য সহকারী যারা ভগবানজি বলে ডাকতেন, গুমনামি বাবা নামটা তো লোকাল প্রেসের দেওয়া, ফলে মানে বাঙালি সেন্সিবিলিটিতে পছন্দ হয় না, না হওয়ারই কথা, না হওয়াই উচিত, আমরাও ইউজ করি না। তো মানে নামটা অপমানজনক নয়, কিন্তু ওটার কলোকুয়াল হিন্দি, লোকাল হিন্দি আমরা ইউজ করি না। তো আমরা ভগবানজি বলি, কেননা সেটা শ্রদ্ধামূলক, সম্মানজনক একটা, যেটা ওইটুকুই ভালো। নেতাজি যখন বলতে পারছি না, তখন ভগবানজিটা ইজ এ বেটার অল্টারনেটিভ। তো উনি যেটা বলেছিলেন, ওনাকে ওনার যিনি মানে ওই সময়ে ডান হাত ছিলেন পবিত্র মোহন রায়, যিনি আজাদ হিন্দ ফৌজে সিক্রেট সার্ভিসে ছিলেন। তো পবিত্র মোহন রায়ের সঙ্গে তো 62 সালের শেষ থেকে যোগাযোগ ছিল, যতদিন বেঁচে ছিলেন। পবিত্র মোহন রায় যখন ওনাকে জিজ্ঞেস করেছেন যে আপনাকে কি বন্দি করে রাখা হয়েছিল, যে কী ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, বললেন দেখো, এইটুকু বলতে পারি, আমাকে প্রথমে জামাই আদরে রাখা হয়নি, জামাই আদরে ওরা রাখেনি প্রথমে, কিন্তু তারপরে মস্কোতে নিয়ে গিয়ে মানে একদম হি ওয়াজ গিভেন প্রপার, মানে হেড অফ স্টেটকে যেভাবে ট্রিট করা হয় সেই ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ওনাকে সব ফেসিলিটি দেওয়া হয়, সব কিছু করা হয়, এবং অত্যন্ত ভালো সম্পর্ক হয় সোভিয়েত লিডারশিপের সঙ্গে। ওনাকে চায়নায় পাঠান, চায়নায় মাও সেতুংয়ের সঙ্গে যেটা যোগাযোগ তৈরি হয়, সম্পর্ক তৈরি হয়, অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। মাওয়ের যে মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টের সঙ্গে যোগাযোগ আজাদ হিন্দ ফৌজ চলাকালীনই হয়ে গিয়েছিল, যে কারণে আনন্দ মোহন সহায়কে হ্যানয়তে পাঠানো হয়েছিল, ওখানে বসানো হয়েছিল, যাতে এই একদিকে হোচিমিন, অন্যদিকে মাওয়ের ফোর্স, এই দুটোর সঙ্গে যোগাযোগ করে রাখতে পারে। এবং উনি যখন এসকেপ রুট বানাচ্ছেন 1945-এর 16ই আগস্ট বসে যখন এসকেপ রুট দেখছেন, তখন একটা অপশন ছিল ওনার কাছে ল্যান্ড রুট, উনি ল্যান্ড ম্যাপ আনিয়েছিলেন।
তো ওই প্রীতম সিং যিনি ছিলেন, প্রীতম সিং ওনাকে ল্যান্ড রুটটা দেখিয়ে এক্সপ্লেন করেন যে এই রুটে যেতে হবে। তো সেটা হ্যানয়ে হয়ে যাওয়ার কথা। এবার ফাইনালি কিভাবে এক্স্যাক্টলি গেলেন এবং সেটা জানা সম্ভবই নয়। আমরা এডুকেটেড গেস করতে পারি যে এইভাবে গিয়েছিলেন। তার কারণ হচ্ছে যে মানে উনি যখন ভারত ছেড়ে বার্লিন অবধি পৌঁছন, 1945-এর শেষ মিটিং অবধি উনি কাউকে বলেননি কোন রুটে গিয়েছিলেন, কার সাহায্যে গিয়েছিলেন, কিভাবে পৌঁছলেন। মানে সবাই জিজ্ঞেস করতো যে আপনি কেমন করে গেলেন। বললো আমি ওটা নিয়ে এখন জিজ্ঞেস করবেন না, ভারত স্বাধীন হওয়ার পরে বলবো। তার কারণ হতে পারে যে আমি দেশে ফিরতে হলে আমাকে ওই রুট দিয়েই ফিরতে হবে। আর মানে পথে কোথায় কার সঙ্গে মানে কার সাহায্য সেখানে লেগেছিল বা লাগেনি। নেটওয়ার্কিং করার সিদ্ধহস্ত ছিলেন। মানে পাবলিক যে নেটওয়ার্কিং অফ রেভলিউশনারিজ, নর্মাল পিপল, ইন্টেলেকচুয়ালস, যে নেটওয়ার্কিং করার ক্ষমতা ছিল মানে সে অস্বাভাবিক রকমের ক্ষমতা। যেমনি ধরুন 33 থেকে 36-এ উনি নির্বাচনে আছেন ইউরোপে, সেই সময় নেটওয়ার্ক যেটা করে রাখলেন, সেই নেটওয়ার্কটাকে তুলে আনলেন 41 সালে। একদম একদম, যেটা নিয়ে এত কথা বলা এবং এত কিছু। আচ্ছা, এইবারে আমাকে বলুন যে এটা উনি পরে বলেছিলেন, উনি এই যে ভারতে ফিরলেন কেন, মানে এই যে 51-তে যে ওনার ফেরাটা, যেটা আপনারা বিশ্বাস করেন এবং যেটারই আমার যেটা মনে হয়েছে যে আপনাদের মানে আপনারা যেটুকু গেস করতে পেরেছেন বা যেটুকু বুঝতে পেরেছেন সেটাই একদম সঠিক কিনা সেটার জন্যই তো আপনাদের লড়াইটা এখনো চলছে। তো 51 এই যে ফেরাটা কেন, মানে ভারতেরই ফেরাটা কেন ছিল ওইভাবে? ভারতে কেন ফিরলেন এইটা বলার আগে আমি দেখুন, শব্দের না একটা অর্থ হয় এবং শব্দের যে ইম্প্যাক্ট হয় সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি কিছুই বিশ্বাস করি না, আচ্ছা, একদম তথ্যের আধারে যেটুকু জানতে পেরেছি এটা জানা, এটা বিশ্বাস নয়। ফরেন্সিক এভিডেন্স নিয়ে অ্যানালাইজ করে আগে সেটাকে ঠিক করে একদম, এবং সেখানে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে, আমরা তার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। তো এখানে বিশ্বাসের কোনো প্রশ্নই নেই। একটা হতে পারে কানেক্টিং দ্য ডটস, রিকনস্ট্রাকশন, যেখানে আমরা রিকনস্ট্রাক্ট করি সেটা বলে দিই, মানে সেখান থেকে যদি একটা অন্য তথ্য বেরিয়ে আসে তো সেটাও ওয়েলকাম, যদি সেটা মানে বিশ্বাসযোগ্যতার জায়গাগুলো বা প্রমাণের উপর নির্ভরশীল হয়ে সেটা আমরা ওপেন। আমরা বলেছি আমাদের হাতে যা প্রমাণ আছে তাতে এইটাই প্রমাণিত হয় যে উনি ভারতে ফিরে এসেছিলেন, শেষ জীবন ভারতে কাটান। আপনি যদি প্রমাণ করতে পারেন যে বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল, আমরা সেটা মেনে নিতে রাজি আছি, কিন্তু আপনি প্রমাণটা করুন। সেটা তো কেউ করতে পারেনি আজ পর্যন্ত। তো যাই হোক, আপনার প্রশ্নে ফিরে আছি যে কেন উনি দেশে ফিরলেন। এইটা সুভাষচন্দ্রের কাছে দেশ মানে সব কিছু, ওনার তো নিজের বলে কিছু নেই। দেশ মানে তো সব কিছু, দেশের প্রতি সমর্পিত প্রাণ, যেটা 5 বছর বয়স থেকে, যে দেশ ছাড়া আর কিছু, যে অন্য কিছু ভাবতে পারে না, তিনি শেষ জীবনে দেশে ফিরবেন না তো কোথায় থাকবেন? তিনি তো রাশিয়ায় মস্কোতে থাকবেন না বা বেজিংয়ে থাকবেন না। যতই সেখানে বিলাস বহুল জীবনযাপন করার সুযোগ দেওয়া হোক বা ফ্যাসিলিটি দেওয়া হোক, কাজ কিছু বাকি আছে, উনি দরকার, সেজন্য যাতায়াত করতেন বারবার। যখন দরকার হতো উনি বাইরে যেতেন, কিন্তু থাকবেন এখানে, দেশের মাটিতে থাকবেন, দেশের মানুষের মধ্যে থাকবেন। এটা মানে ওনার কাছ থেকে দেশ কেড়ে নেওয়া মানে ওনার প্রাণ কেড়ে নেওয়া, সেখানেই সব শেষ। তো ভারত, আমরা যেভাবে ভাবি, যেভাবে নিজেদের কানেক্ট করি দেশের সঙ্গে, ওই লেভেলে গিয়ে তো আমরা মানে কল্পনার মধ্যেও মানতে পারি না। তো ওইটা বুঝতে হবে যে মানে ওনার কাছে দেশ কী জিনিস ছিল। মানে আমার মতো একজন তুচ্ছ লোক, আমি যখন ইংল্যান্ডে সেটেল করার সিটিজেনশিপ পাওয়ার সুযোগ পেয়েছি, আমার মতো লোক যখন থাকার ইচ্ছা হয়নি, ফিরে এসেছি। ওনার ক্ষেত্রে মানে সেটা তো বাইরে, মানে কল্পনার বাইরে। সরকার তো জানতো, সরকার জেনেছে অনেক পরে। সরকার খালি এইটুকু জানতো যে উনি বেঁচে আছেন, এবং সেই কারণেই গোয়েন্দাগুলোকে লাগানো হয়েছিল যে খুঁজে বের করার জন্য। হ্যাঁ, কিন্তু এই যে ধরুন 51 সাল, মানে সদ্য স্বাধীন হয়েছে, একদম কংগ্রেসের হাতে সবকিছু, তো উনি যাতায়াত করছেন, এত কিছু কেউ কিছু টের পেল না? ওই যে বললাম নেটওয়ার্ক, উনি যখন যে জায়গায় থেকেছেন, যেমনি আপনাকে বলি, উনি উত্তরপ্রদেশে থেকেছেন, মানে বসবাস করেছেন উত্তরপ্রদেশে বেশিরভাগ সময়টা, 1951-52 থেকে 85 অবধি। উত্তরপ্রদেশের অন্তত 5 জন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ
ছিল সেটুকু প্রমাণ পেয়েছি আমরা। কি প্রমাণ পেয়েছেন মানে লিখিত? প্রথম আমরা লখনৌতে যাওয়ার পর থেকে ডিটেলগুলো আরও বেশি করে আসছে। লখনৌতে উনি পৌঁছেছেন 56 সালে। তো এই 51-52 থেকে 56 জিনিসগুলো একটু স্কেচি, একটু হেজি, আমরা ফুল ডিটেল জানি না, জানলেও খুব লিমিটেড সোর্স থেকে জেনেছি। সেখানে মানে ক্রস চেক করার বা ভেরিফাই করার, ভ্যালিডেট করার সুযোগ খুব কম। চেষ্টা করেছি যতটুকু সম্ভব, খানিকটা ভ্যালিডেশন পেয়েছি, কিন্তু মানে একদম মানে পুরো কনফিডেন্স নিয়ে বলতে পারবো না ওখানে আমরা 100% কারেক্ট, কিন্তু মোটামুটি একটা রিকনস্ট্রাক্ট করতে পেরেছি কোথায় কখন ছিলেন, কার সঙ্গে যোগাযোগ ছিল। কিন্তু 56তে যখন লখনৌতে আসছেন তখন থেকে জিনিসগুলো পরিষ্কার। যখন 56তে ঢুকছেন তখন সম্পূর্ণানন্দ মুখ্যমন্ত্রী, উনি লখনৌতে ঢুকছেন যখন, ঠিক তার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, যার সঙ্গে ত্রিপুরীতে ঝামেলা, গোবিন্দ বল্লভ পন্ত, তখন সেন্ট্রাল মিনিস্ট্রিতে ওনাকে পাঠিয়ে সম্পূর্ণানন্দকে করা হয়েছিল। সম্পূর্ণানন্দের সঙ্গে সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ অনেক পুরনো ঘনিষ্ঠ সম্পর্ক। দেশবন্ধু চিত্তরঞ্জনের প্রথম হিন্দি জীবনী লেখেন সম্পূর্ণানন্দ। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির নেতা ছিলেন, স্পিরিচুয়ালিটি এবং বেদ নিয়ে অধ্যয়ন করার বিশেষ অগাধ পাণ্ডিত্য। তো এই যোগাযোগ শুরু হয়। যখন সম্পূর্ণানন্দের সঙ্গে এই চলছে তখন আরেকজনের চিঠি আমরা, ওনার হাতে লেখার নোট পাওয়া গেছে ওনার ভগবানজি জিনিসপত্র ভেতর থেকে, যে যিনি প্রস্তাব দিচ্ছেন যে আপনার জন্য একটা সিকিউরিটি পেরিমিটার বসাতে হবে, আমরা আপনার জন্য একটা সিকিউরিটি পেরিমিটার বসাবো। তো অবভিয়াসলি উনি রাজি হননি। তো যে লোকটি তখন ওই চিঠিটা পাঠিয়েছেন জানেন বাবু বানারসি দাস। বাবু বানারসি দাস পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হয়েছেন। তো সুভাষচন্দ্র যখন 39 সালে 40 সালে উত্তরপ্রদেশ ট্যুর করছেন, যে কংগ্রেস নেতা সব অর্গানাইজ করছে, এবং সেই কংগ্রেস নেতা মারা গেলেন এই 15-20 বছর আগে। তার মৃত্যুর পরে টাইমস অফ ইন্ডিয়ায় হেডলাইনই হচ্ছে যে সুভাষ ফলোয়ার, নেতাজি ফলোয়ার। সেই নেতা পরবর্তীকালে ওই সম্পূর্ণানন্দের পর তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন। ফলে পরপর চরণ সিং যেখানে থাকেন, মল রোডে ওনার বাড়ি, কাগজপত্রের মধ্যে চরণ সিং এর হ্যান্ড রন বাড়ির পুরো কনস্ট্রাকশনের ম্যাপ পাওয়া যাচ্ছে। মানে গুমনামি বাবার, হ্যাঁ, কমলাপতি ত্রিপাঠীর নাম বারবার উঠে আসছে। তো এই ভগবানজি যে বলছেন, ওনার কি কি জিনিস অ্যাক্সেস করতে পেরেছেন বা দেখতে পেরেছেন? যেগুলো জাস্টিস মুখার্জি বের করে আনতে পেরেছিলেন সেইগুলো সব আমার মোট 4 বছর সময় লাগে হোম মিনিস্টারের সঙ্গে লড়াই করে এই জিনিসগুলোকে অ্যাক্সেস করা। তো প্রথমে তো অবভিয়াসলি দিতে চাইনি, তো আমি 4 বছর এ করে এগুলোকে বের করে সব অ্যাক্সেস করে তখন দিতে বাধ্য হয়, তো দিয়ে দেয় সব। আর পরবর্তীকালে বাকি জিনিসপত্র যা কিছু ছিল, মানে কমিশন, মুখার্জি কমিশনের সঙ্গে সম্পর্কিত যা নথিপত্র ছিল, সেগুলো ন্যাশনাল আর্কাইভসে 2012 সালে ওপেন করে দেওয়া হয়, পাঠিয়ে দেয় বা ওপেন করে দেয়। তো এছাড়া ব্যক্তিগত সংগ্রহে যা যা জিনিসপত্র আছে, যারা ভগবানজির সঙ্গে দেখা করতেন বিভিন্ন সময়ে যে গিয়েছেন, ওখানে গিয়ে তো সেগুলো খোঁজ করেছিলেন, আমি ছবি দেখেছিলাম। যেমনি কলকাতাতে যে বিপ্লবী গোষ্ঠী যারা প্রথমে যেতেন, মানে সবচেয়ে আগে নাম উঠে আসে লীলা রায়। পবিত্রমোহন রায় যখন ফিরে আসেন যোগাযোগ করে, তখন তো যে কিছু জিনিসপত্র সে পাঠিয়েছিলেন ভগবানজি, তো সেটা ওনার আর্থিক অবস্থা ছিল না সেইগুলো জোগাড় করার। তো লীলা রায় তখন নেত্রী, পুরনো যারা বিপ্লবীর দলের ছিল সবাই বেশিরভাগই তখন প্রজা সোশ্যালিস্ট পার্টিতে যোগদান করেছে, তো উনি প্রজা সোশ্যালিস্ট পার্টির নেত্রী। তো ওই দিদি, সবারই দিদি, তো সেই ওনার কাছেই যেতে হয়, তখন সব খুলে বলতে হয়। লীলা রায় নিজে যান নিমসারে, যখন ভগবানজি নৈমিষারণ্যে রয়েছেন, 1963 মার্চে গেলেন। তো এই যে বাকি তারপরে যাতায়াত শুরু হলো, কিন্তু শুধু কলকাতা থেকে না, লোকের একটা ধারণা আছে শুধু কলকাতা থেকে লোকজন যেত, তা নয়। ওনার চিঠিপত্র যা আমরা দেখেছি সেটা গোটা দেশ থেকে চিঠিপত্র আসতো, এবং তারা কেমন করে যোগাযোগ স্থাপন করেছিল, কেমন করে জানতে পেরেছিল, সেটা আমরা আজ পর্যন্ত বুঝিনি। এক হচ্ছে যে উনি ঘুরে বেড়াতেন, প্রচণ্ড ঘুরতেন, ছদ্মবেশেই ঘুরতেন। মানে উনি তো মানে নিয়ম মাফিক সন্ন্যাস নিয়েছিলেন, দশনামী সন্ন্যাসী ছিলেন, হয়ে গিয়েছিলেন, সেটা থেকে কোনো সন্দেহ নেই। তো উনি সন্ন্যাসীর বেশে ঘুরে বেড়াতেন, আজ এখানে কাল ওখানে। তো ও একটা হ্যান্ড রন ম্যাপও পাওয়া গেছে ওনার জিনিসপত্রের ভেতরে। তো সেখানে আমরা দেখছি ওখানে মানে উনি মধ্য ভারত যাচ্ছেন, দক্ষিণ ভারত যাচ্ছেন, সব মার্ক করা রয়েছে, একদম কোঅর্ডিনেটস দিয়ে মার্ক করা রয়েছে যে কোথায় কোথায় কখন কখন গেছে। কখন সেটা জানেন নেই,
কিন্তু কোঅর্ডিনেটস মার্ক করা হয়েছে। এসেছিলেন? না না, উনি কলকাতা আসেননি এবং কলকাতা আসতে চাননি। কলকাতার সব বাংলার সম্পর্কেই ওনার অত্যন্ত একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল বাংলা, এবং বিশেষ করে এটা শুনলে হয়তো অনেকেরই খারাপ লাগবে, কিন্তু ওনার হাতে লেখা চিঠিতেই পরিষ্কার করে দেখানো আছে যে বেঙ্গলস ইউথ উনি একদম ভরসা হারিয়ে ফেলেছিলেন, এবং যে কড়া ভাষায় সমালোচনা করে গেছেন সেটা হয়তো অনেকেই হজম করতে পারবেন না আজকে, কিন্তু সেটা থাক, সে নিয়ে আলোচনা না করাই ভালো। না, এখানে উনি আসেননি। উনি যেটা করতেন, যেটা ওনার জন্য নিয়ে যাওয়া হতো, গঙ্গাপাড়ের মাটি উনি সবসময় ইয়েতে রাখতেন, তো জিভে লাগানো বা গায়ে করে রাখা, যে বাংলার মাটিটা অন্তত আমার শরীরের সঙ্গে লেগে রয়েছে। তো এই 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 জিনিসটা ছিল। বা এখান থেকে যারা যেতেন তারা লোকাল গেঞ্জি শার্ট এইসব নিয়ে যেতেন, যাতে ওনার বক্তব্য ছিল তোমরা এটা নিয়ে এসো, যেন খুব আবেগময় ভাষাতে বলতেন যে তোমরা এগুলো নিয়ে এসো, যাতে আমার পড়ে মনে হয় যে বাংলা মা আমাকে ঘিরে রয়েছে। কি এক্সপেক্ট করছেন, কি আশা করছেন এই যে আপনারা যে কাজ করছেন বা যে লড়াইটা করছেন, তো কি এক্সপেক্ট করছেন? কোনো দিন কি আসল সত্যির যে ফাইলগুলো, কাগজগুলো বা যারা জানেন বা যে সেটা কি বেরোবে? দেখুন 2005 সালে যখন আমরা মিশন নেতাজি শুরু করি, তখন আমরা কিছু এক্সপেক্ট করে শুরু করিনি। আমাদের সামনে খালি এটাই ছিল যে আমরা চেষ্টাটা করি। যে সুভাষচন্দ্রকে নিয়ে পলিটিক্যাল মেইনস্ট্রিম ডিসকাশন হতো না, সেটা এসেছে আজকে তিনি পলিটিক্যাল মেইনস্ট্রিমে, সেটুকু আমাদের সাফল্য। আমরা অত্যন্ত গর্বিত যে ওইটুকু আমরা করতে পেরেছি, যে মেইনস্ট্রিমে ফিরিয়ে আনতে পেরেছি। তো এটা আমরা ভাবিনি তখন, এটা আমরা এক্সপেক্ট করিনি, এটা হয়েছে। যে ইয়াং জেনারেশন যেভাবে জুড়ছে আমাদের সঙ্গে, জড়িত হচ্ছে কাজে, এবং সবচেয়ে বড় কথা দেখুন, এই যে একটা সিনেমা তৈরি হওয়া, সেটা যেভাবেই যা কিছু হোক, আগে যে সুভাষচন্দ্র নিয়ে আমরা যখন সিনেমা দেখতাম তখন ওই পর্যন্তই, তার প্রেসিডেন্সি, তার মানে তার কলেজ এবং তার স্বাধীনতা আন্দোলনের জায়গাগুলো ওইখানেই শেষ। কিন্তু তারপরেও যে এগুলো যে আপনাদের কাজের জন্যই তো হলো, যে পরপর যে আলোচনাটা শুরু হয়েছে, এবং সব দিক থেকে এবার সোশ্যাল মিডিয়া আমার মনে হয় একটা বড় ভূমিকা আছে। সোশ্যাল মিডিয়া নিশ্চয়ই বড় ভূমিকা আছে, তবে প্রথম ক্রেডিট অবশ্যই দিতে হবে সোশ্যাল মিডিয়া পপুলার হওয়ার আগে মেইনস্ট্রিম মিডিয়াকে দিতে হবে। আমাদের প্রথম যখন খবর বেরোতে শুরু হয়, টাইমস অফ ইন্ডিয়া ফার্স্ট পেজ দিয়েছে, এখানে বর্তমান আজকাল রেগুলার কভারেজ দিয়ে গেছে, তো ওই হেল্পটা না পেলে কিন্তু কাজের কথাটা সাধারণ লোকের কাছে পৌঁছতে পারতো না। এবং ফেসবুক, টুইটার, আমরা যখন কাজ শুরু করেছি তখন এসব কিছুই ছিল না। তখন ওই গুগল মেল, গ্রুপ মেল, ইয়াহু চ্যাট এইসব ছিল। আচ্ছা, মুখার্জি কমিশনের কথা কি কিছু বলবেন? মানে উনিও কিন্তু সবসময় যে এই যে জায়গাটা বারবার থ্রাস্ট করে গেছে, মানে সেখান থেকে ফাইনালি কিছু আমাদের রিপোর্ট বা এগুলো জনসমক্ষে সেভাবে এলো না। জাস্টিস মুখার্জি দুটো কথা পরিষ্কার বলে গেছে, যে গভর্নমেন্ট আর ফ্যামিলি ওনার সঙ্গে কোঅপারেট করেনি, কাগজপত্র দেয়নি, এবং ফ্যামিলি এসেও ফুল কোঅপারেশন দেয়নি। তো এটা একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে যে উনি রাশিয়ায় গিয়ে ওখানেও কোঅপারেশন পাননি, ওনাকে অ্যাক্সেস দেওয়া হয়নি। তো ফলে উনি যেটা বললেন যে আমাকে একটা র্যাশনাল লাইন নিতে হবে, ফলে ইনকন্ট্রোভার্টিবলি আমি প্রমাণ করতে পারছি যে বিমান দুর্ঘটনা হয়নি, ফলে সেখানে তার মৃত্যুর প্রশ্ন আসে না, আমাকে ওখানেই থামতে হচ্ছে। কিন্তু সেই জন্যই তার ব্যক্তিগতভাবে তিনি কনভিন্স হওয়া সত্ত্বেও ওটা লিখতে পারলেন না রিপোর্টে যে গুমনামি বাবাই নেতাজি। কিন্তু উনি ওটা মুখে বলেছেন। এটা নিয়ে অনেকে প্রশ্ন করে যে একজন জাজ কীভাবে বলতে পারে। এটা যাদের জুডিশিয়ারি সম্বন্ধে মানে ধারণা কম, তারা এই প্রশ্নগুলো করে। কাঠুয়া কেসে যখন জাজমেন্ট দেওয়া হচ্ছে, তখন হাইকোর্টের জাজ পরিষ্কার বলছে যে আমাদের সামনে যখন তথ্য আসতে থাকে আমরা পরিষ্কার বুঝতে পারি কি ঘটেছে, কে দায়ী। কিন্তু যার দায়িত্ব ওই ডকুমেন্টগুলো নিয়ে এসে প্রমাণ করা, সে যদি ব্যর্থ হয়, আমি তো আমার কনভিকশন থেকে অর্ডার দিতে পারি না, আমাকে দিতে হবে আমার সামনে যা প্রমাণ আছে। এখানেও তাই, তো ওনার হাত পা বাঁধা। বেশ, এবার তাহলে এটা মানে আপনি বলছেন যে মেইন স্ট্রিমে যে আলোচনাটা এতে এসেছে, এটা একটা বড় জায়গা। সংবাদপত্র বেরিয়েছিল, সংবাদপত্রে সব জায়গায়
তারপর আমরা যখন এই যে স্পাইংয়ের কেসটা যখন আমরা বের করলাম, সেইটা নিয়ে যা শুরু হলো, সেইটার জন্যই তো ডিক্লাসিফিকেশনের শেষ স্টেজটা অবধি এলো। এবং সেখানে আমি কৃতিত্ব দেবো দুজনকেই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী দুজনকেই, যে ওনারা প্রোঅ্যাক্টিভ হয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম করলেন, যেটা যে সিডিতে বন্ধ করে সব ফাইল ডিজিটাইজ করে করা, আমাদের দেশে আগে এটা কেউ কখনো ভাবতে পারেনি। তো মানে ফুল ক্রেডিট টু হার ফর ডুইং দ্যাট। এবং নরেন্দ্র মোদী যেটা করলেন, যে অত ফাইল ডিজিটাইজ করা, ধীরে ধীরে ফেজ বাই ফেজে করা, সেটাও একটা মানে আনপ্রেসিডেন্টেড ব্যাপার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো এখানে কোনো কথা বলেছেন, তখন কিন্তু এগুলো যাতে মানে শেষ পর্যন্ত ডিক্লাসিফিকেশনটা হোক, এটার পক্ষেই বলেছেন। দেখুন, রাজনীতি তো রাজনীতি, সব কথা সবাই রাজনীতিকরা সবসময় ক্রেডিট নিতে ভালোবাসেন। ওনাদের ওই ক্রেডিট নেবার আগেকার কার্যকলাপ অবধি কেউ কিছু বলে না, বলতে চায় না। যে এই যে 64টা ফাইল 2015-তে উনি রিলিজ করলেন, সেই ফাইলগুলো আমরা চাইতে শুরু করি 2011 থেকে। 2011 থেকে 2014 অবধি আমাদের কনস্ট্যান্টলি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার থেকে বলে আসা হয়েছে ওই রকম ফাইলের কোনো অস্তিত্ব নেই। তাহলে কি 2015 সালে রাতারাতি গজিয়ে গেল? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা আজ পর্যন্ত পাইনি, বা কেউ দেয়নি আমাদের, যে এলো কোথা থেকে। একটা স্টেটমেন্ট কোথাও একটা দেখেছিলাম সংবাদপত্রে, যে কোনো একটা কামরা বন্ধ ছিল, সেখানে একদিন তালা খুলে দেখে ফাইল ছড়িয়ে পড়ে, ওইভাবে মানে ঠিক আছে, যাই হোক। তো এটা যেমনি রাজ্য সরকারের সমালোচনা আমি করব, কেন্দ্রীয় সরকারের সমালোচনাটা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে যখন আমরা ফাইল ডিক্লাসিফাই করার জন্য চাপ দিয়ে এসেছি 2006 থেকে, যখন ওরা বারবার রিফিউজ করে আসছে, এবং তার ফলে যখন আমরা বলছি আচ্ছা আমাদের অন্তত এটুকু বলুন যে কটা ক্লাসিফাইড ফাইল আছে, কোন মন্ত্রকে কটা, সেটা তো বলতে পারেন, ডেসক্রিপশনও দিতে হবে না, শুধু নাম্বার অফ ফাইলস। এক একটা সময় ওরা এক একটা নাম্বার দিয়ে এসছে। এবং যখন ফাইনালি ডিক্লাসিফিকেশন হলো, গত তার আগের 5-6 বছরে আমাদের যা নাম্বার দেওয়া আছে তার সঙ্গে কোনো মিল নেই। ডিক্লাসিফিকেশন প্রসেস যখন শুরু হলো, তখন কিন্তু ঘোষণা করা হয়নি যে এত কটা ক্লাসিফাইড ফাইল আমাদের কাছে রয়েছে এবং তার মধ্যে আমরা এত কটা করব। যখন 304টে ফাইল হয়ে গেল, তখন বললো সব হয়ে গেছে। কিন্তু মেথডিক্যালি, যুক্তিসঙ্গতভাবে যদি আপনি গোটা ব্যাপারটা দেখেন, যে প্রসেসটা শুরু করার আগে তো বলা উচিত যে এত কটা ফাইল, যে 300টা আছে, 400টা আছে, আমরা 300টা করছি। হ্যাঁ, তো ফলে এখানে আমাদের যে অবিশ্বাস, বারবার যে অবিশ্বাস আমরা বলে আসি, যে এক তো প্রথম কটা ফাইল পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য, কেন্দ্র সরকারের ক্ষেত্রেও প্রযোজ্য, কটা ফাইল আছে সেটাই আপনারা বললেন না। 64টা ফাইল আমরা চেয়ে আসছি বলে আপনারা 64টা ফাইল করে দিলেন। তাহলে কি এক্সপেক্ট করছেন? আমরা এক্সপেক্ট কিচ্ছু করছি না। আমাদের যেটা করণীয় আমরা সেটা করে যাচ্ছি, করে এসেছি এবং করে যাব। সেটা হচ্ছে যে বিভিন্ন সূত্র থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি, সেগুলোকে ভ্যালিডেট করার জন্য আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা মানে এভিডেন্স হিসেবে সেটাকে প্রস্তুত করেছি। যেমনি হ্যান্ডরাইটিং যেমনি পাওয়া গেছে, আমরা হ্যান্ডরাইটিং অ্যানালিসিসটা করিয়েছি বিভিন্ন এক্সপার্টের দ্বারা, দেশে বিদেশে, তাদেরকে ব্যাকগ্রাউন্ড না দিয়ে কোনো রকমের বায়াস যাতে না আসে সেটা রেখে, তো সেটা আমরা করিয়েছি। আমরা গোটা দেশে ঘুরে বেরিয়ে লোকজনের সঙ্গে যোগাযোগ করে কথা বলে তাদের কাছে ব্যক্তিগত সংগ্রহে যা কিছু আছে যতটা সম্ভব সংগ্রহ করতে পেরেছি, সেটা বিভিন্ন জায়গা থেকে এসছে। তো সেইগুলো এক জায়গায় করে, সেগুলো মেথডিক্যালি অ্যানালাইজ করে সেটাকে রিডারের কাছে, জনসাধারণের কাছে পেশ করা, যতটা সম্ভব প্রমাণ সহকারে, ছবি সম্বন্ধে। আপনি যদি আমাদের বইগুলো দেখেন, আমাদের বইতে প্রচুর ছবি থাকে, যাতে যখন যে পাঠক পড়ছে যাতে ফিল করতে পারে যে এই ডকুমেন্টটা তো রয়েছে, আমি চোখের সামনে দেখছি, তার অথেন্টিসিটি কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। একটা ডকুমেন্টের অথেন্টিসিটি কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। তো সেই আমরা আমাদের এবার যতদিন না সরকার করছে, আমরা যেটুকু আমরা আবিষ্কার করতে পেরেছি সেইটুকু আমরা, সেটা তো সত্যি আমরা সেটা লোকের হাতে পৌঁছে দিচ্ছি। ফলে কি হয়েছিল, নেতাজির যে কি হয়েছিল, এই যে বড় প্রশ্নটা ছিল, সেই প্রশ্নের উত্তরটা আমরা লোকের কাছে পৌঁছে দিয়েছি। এবার কিছু গ্যাপস রয়েছে, যেমনি আপনি বললেন যে এই মাঝের 6 বছর কি হয়েছিল আমরা জানি না। এবার রাশিয়া ফাইলস ডিক্লাসিফাই করবে, জাপান করবে না। কেন করবে না? কারণ ভারত করছে না।
মোদিজি গিয়ে পুটিনকে যদি বলেন যে আপনারা কেজিবির ফাইল দিন, ওরা পুটিন তো হো হো করে হাসবে, বলবে তোমার রয়ের ফাইল রয়েছে, মিলিটারি ইন্টেলিজেন্সের ফাইল রয়েছে, আইবির ফাইল রয়েছে, ক্রাইম ব্রাঞ্চের ফাইল রয়েছে, তোমরা করছো না, আর তুমি সোজা মস্কো এসে আমাকে বলছো কেজিবির ফাইল ডিক্লাসিফাই করতে। আচ্ছা, আমার আর একদম শেষের দিকেই আর একটা ছোট্ট প্রশ্ন, এই যে লাল বাহাদুর শাস্ত্রী, তার মৃত্যু, এটার সঙ্গে কি সত্যি সুভাষচন্দ্রের অন্তর্ধানের লিঙ্ক রয়েছে? দেখুন, আবার বলি, এটা হচ্ছে ইন্টেলিজেন্ট গেস, এটা ইনফর্মড গেস। কোনো তথ্য প্রমাণ নথি এমন কিছু নেই যেটা লিঙ্ক করা হয়, কিন্তু যেভাবে আমরা ঘটনাক্রমটাকে সাজিয়ে দেখেছি সেইভাবে দেখতে গেলে ওনার সঙ্গে কি দেখা হয়েছিল বা দেখা করার কথা ছিল? দেখা হয়েছে, কিন্তু পর্দার আড়ালে। লাল বাহাদুর শাস্ত্রীকে মানে লাল বাহাদুর শাস্ত্রী যখন কথা বলেছেন তখন উনি জানতেন না যে কার সঙ্গে কথা বলছেন, একজন সন্ন্যাসী হিসেবে কথা বলেছেন। এটা হয়েছে লখনৌতে 56-57 সালে, কিন্তু জানতেন না যে উনি সুভাষচন্দ্রের সঙ্গে কথা বলছেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে যেটা লাল বাহাদুর শাস্ত্রীর যিনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, পরবর্তীকালে দিল্লির প্রদেশের কংগ্রেস সভাপতি হন, তিনি খোসলা কমিশনে 70 সালে সাক্ষ্য দিতে এসে তিনি বলেন যে পণ্ডিতজি মারা গেছেন 64 সালে, 3 মূর্তিতে সব দেহ সাজানো রয়েছে এবং চারিদিকে জনতার ভিড়, ভিআইপির ভিড়, সবাই আসছে। আমি লাল বাহাদুর শাস্ত্রীজির সঙ্গে যাচ্ছি, ভেতরে ঢুকছি, হঠাৎ করে উনি একটা কথা বলে বসলেন যে যার আমার কাছে এত শকিং ছিল। তো উনি হঠাৎ করে বললেন যে আচ্ছা, আজকে যদি সুভাষচন্দ্র এখানে চলে আসতেন তাহলে কেমন হতো, তুমি ভেবে দেখেছো? যে লোকটা 20 বছর ধরে দেশে নেই, পণ্ডিতজি জাস্ট মারা গেছেন, আলোচনা হচ্ছে এরপরে প্রধানমন্ত্রী কে হবে, শাস্ত্রীজির নাম আলোচনা হচ্ছে, উনি সেইটা নিয়ে আলোচনা না করে হঠাৎ করে সুভাষচন্দ্রকে কোথা থেকে ধরে আনলেন সেটা আমার মাথায় ঢোকেনি। এটা অন রেকর্ড, অন ওথ, এটা ওনার বলা আছে। তো তার মানে কিছু তো ভেতরে একটা লিঙ্ক ছিল, যেটা আমরা জানতে পেরেছি, যেটা আমরা ভগবানজির লেখা থেকে জানতে পারি, যে উনি খবরটা মেসেজ পাঠিয়েছিলেন, অনুরোধ করে পাঠিয়েছিলেন শাস্ত্রীজিকে যে উনি যেন তাশকান্দ না যান। উনি বলেছিলেন চেষ্টা করে দেখুন যে এটা যেন এই কনফারেন্সটা দিল্লিতে যদি করা যায়, ওখানে ফাঁদ পেতে রাখা হয়েছে। আমার শেষ প্রশ্ন, যে সুভাষচন্দ্রের ছেলেবেলা এবং তরুণ বয়স এই পর্যন্ত যখন আমরা দেখি, একটা বড় জায়গা রয়েছে ধর্মের জায়গা, এবং সন্ন্যাসী তো হতে চেয়েছিলেন, গুরুর সন্ধানে সারা দেশ ঘুরেছিলেন, পাননি, ফিরেছেন, কিন্তু সে পুজো থেকে শুরু করে বহু লেখা, চিঠি, সব কিছু আছে, মানে জেলে বসে উনি দুর্গাপুজো করছেন, সেটা নিয়ে লিখছেন। ফাইনালি যখন এই যে ভগবানজি যার কথা বলা হচ্ছে, সেখানে সন্ন্যাস নিলেন বা সন্ন্যাসী হলেন আর কি। তো যদি গল্পটা অন্যরকম হতো, যদি কাহিনী অন্যরকম হতো, যে উনি একদম মেইন স্ট্রিম পলিটিক্সেই রইলেন, তাহলে হয়তো আমরা তার সন্ন্যাস নাও হতে পারতো। কোথাও কি ঘুরে সেই একটা কীরকম বৃত্ত সম্মানে যখন ভগবানজি চলে গেলেন, দেহত্যাগ করলেন, তো দেখা গেল তো উনি সন্ন্যাস নিয়েছেন, তারপরে উনি দেহত্যাগ করছেন। কোথাও কি একটা সেই অন্যভাবে একটা দার্শনিকভাবে একটা বৃত্ত সম্পূর্ণ হওয়ার গল্প অন্তরালে রয়ে গেল বা অন্তরালে তৈরি হলো এবং চলে গেল? একদম কেন্দ্রে যে জিনিসটা রয়েছে, যে কথাটা রয়েছে, সেটা মনে রাখতে হবে আমাদের এই আলোচনাটা করার সময়। সেটা হচ্ছে সুভাষচন্দ্র তাত্ত্বিক ধার্মিক ছিলেন না, মানে ধর্ম নিয়ে আলোচনা করে যাচ্ছেন, যেটা অনেক নেতাই করে থাকেন। উনি সাধক ছিলেন, এবং সেই সাধনাটা শুরু করেছেন যখন থেকে বিবেকানন্দের সঙ্গে পরিচয় হয়েছে 14 বছর বয়সে। I was 14 when Vivekananda entered my life. তো এই যে মানব সেবার মধ্যে দিয়ে, নানা রকম সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে, সমাজ সেবার মধ্যে দিয়ে ঈশ্বরকে প্রাপ্তি করা, এইটা বাড়তে 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 উনি দর্শনের ছাত্র ছিলেন, দর্শন নেওয়ার পেছনেও এই কারণ ছিল, একটা খোঁজ ছিল, এবং অসাধারণ মেধাবী ছাত্র ছিলেন। তো এই জিনিসগুলো করে যখন ইয়েতে ঢুকছেন, যখন ধর্মের ব্যাপারে ঢুকছেন, দিলীপ রায় ওনার বন্ধু, দিলীপ কুমার রায় বন্ধু, তখন পন্ডিচেরি চলে গেছেন, শ্রী অরবিন্দের শিষ্য, বারবার সেখান থেকে ডেকে যাচ্ছেন যে একবার এসে অন্তত কয়েকদিনের জন্য আমার কাছে থেকে যাও।
আর উনি বারবার রিফিউজ করে যাচ্ছেন। আমি 1927-28 কথা বলছি, বারবার রিফিউজ করে যাচ্ছেন যে দিলীপ আমি যদি একবারে গিয়ে ওখানে বসে যাই আমি আর ফিরতে পারবো না। এবং 1927 সালে উনি তীব্র সমালোচনা করেন অরবিন্দর পণ্ডিচেরি আশ্রমকে, তীব্র সমালোচনা অরবিন্দকে আর গান্ধীর আশ্রমকে। বলেন এই দুই লোক আশ্রম খুলে আমাদের স্বাধীনতা সংগ্রামে যা ক্ষতি করেছে তার কোনো হিসাব নেই। আমাদের বাছা বাছা ট্যালেন্টকে সব ওরা ওখানে আশ্রমে গিয়ে ঢুকিয়ে অন্য কাজে লাগিয়ে দিয়েছে। এদের দরকার এখন আমার রাজনীতির জীবনে, দেশকে স্বাধীন করানোর কাজে। আমরা ধর্ম নিয়ে পরে ভাববো, আধ্যাত্মিকতা নিয়ে নিজের মোক্ষ নিয়ে পরে ভাববো, আগে দেশকে স্বাধীন করার এটা কাজ। এটা 27 সালের ওনার মানসিকতা। 27 সালে ওনার বয়স 30 বছর বয়সী। আমরা সুভাষচন্দ্রকে সবসময় বড় একটা মানে ইয়ে হিসেবে দেখি, ওনার যে কত কম বয়সে মানে যে পরিপক্কতা ছিল ভাবনা চিন্তার এবং ব্যক্তিত্বের, সেটা অন্য সময় আমাদের মাথায় থাকে না। এবং সবচেয়ে বড় কথা মানে শৈশব কৈশোর বলতে আমরা যেটা পাই আমরা কিন্তু সেইভাবে পাই না। মানে আমি যে ভীষণ সিরিয়াস একটা ছেলে, সেই জন্মস্তক যেন সিরিয়াস একটি ছেলে, তাই না? মানে ওই 12-14 বছর বয়স, 14-15 বছর বয়সে যা যা ভাবছে আর লিখছে। তো আজকের আমাদের 55 বছর বয়সী যুবনেতারা যা বলছেন, তো সেটা উনি হয়তো 15 বছর বয়সে তার থেকে বেশি কথা বলে গেছেন। ট্রেন্ডটা ধীরে 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 উনি আমি দেখতে পাচ্ছি যে চেঞ্জ হচ্ছে। তো দিলীপের সঙ্গে আলোচনা করছেন যে আমার ইষ্ট দেবতা কে। আমি কোনো সময় কালীকে ভালো লাগে, কোনো সময় কৃষ্ণকে ভালো লাগে, কোনো সময় মনে হয় শিবই আমার ইষ্ট দেবতা। এক সময় আমি বুঝতে পারছি না, আমি খুব কনফিউজ। তুমি শ্রী অরবিন্দকে জিজ্ঞেস করো। শ্রী অরবিন্দের সঙ্গে তীব্র মতপার্থক্য হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, রবীন্দ্রনাথের সঙ্গে তীব্র মতপার্থক্য হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে। সিটি কলেজে পুজো নিয়ে মানে বিভৎস ঝামেলা। রবীন্দ্রনাথ কথা বলেছেন সুভাষচন্দ্র সম্বন্ধে। সুভাষচন্দ্র ওনার মানসম্মান বজায় রেখে এটুকুই বলেছেন যে আপনি এই ব্যাপারটায় না ঢুকলেই পারতেন। তো উনি কিছু সমালোচনা করেননি। কিন্তু এই জিনিসগুলো দেখছি যখন মান্দালয়ে জেলে গিয়ে 1926 সালে যখন অনশনে বসছেন, সরস্বতী পূজা দুর্গা পুজোর খরচা বহন করতে হবে, কথাগুলো উনি লিখছেন বার্মার গভর্নরকে, সেটা শুধু মানে একজন পরাধীন দেশের নাগরিক হিসেবে নয়, একজন সাধক হিসেবে, যেটা ধর্ম যে কি আমাদের কাছে সেইটা যখন এক্সপ্লেন করছেন, তখন পরিষ্কার বোঝা যায় যে উনি তাত্ত্বিক নেতা নন। মানে ধর্মটা ওনার কাছে একটা জীবন্ত জাগ্রত ব্যাপার। তো এই স্ট্র্যান্ডটা কখনো উনি হারিয়ে ফেলেননি। পরবর্তীকালে মানে জেলে যখনই যেতে ওনার নিয়ম ছিল নিজের সেল, যেটা জেলে সেল থাকতো, তার একটা কোণাকে ঢেকে উনি পুজোর ঘর করে দিতেন এবং সেখানে অন্য কারোর প্রবেশের অনুমতি থাকতো না, সেখানেই সাধনা উনি করতেন। তো এইটা নিয়ে একটা ছবি তুলে ধরেছিলেন নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, যিনি ফরওয়ার্ড ব্লকের নেতা ছিলেন। 1940-এ যখন বন্দী আলিপুর জেলে, নরেন্দ্র নারায়ণ চক্রবর্তীর সঙ্গে রয়েছেন। তো রাত্রিবেলা বসে রয়েছে, তো উনি কর্তা বলতেন। তো বললেন যে কর্তা রাত্রিবেলা পুজো করতে ঢুকলেন, তারপর বেরোলেন রাত্রির 1:30-2টোর সময়। যখন বেরোলেন তখন চোখ লাল, পা টলমল করছে, কোনো রকমে হেঁটে মানে সে অন্য জগতে চলে গেছে। এটা 1940-এর কথা। তো এই যে সাধনা এবং তন্ত্রে ওনার যে বিশ্বাস, শুধু বলবো না, যে অনুসন্ধিৎসা, সেটা জানার ইচ্ছে, সাধনা করে শেখার ইচ্ছে, হাতে কলমে করে শেখার ইচ্ছে, তো এই জিনিসগুলো উনি পাবলিকলি দেখাতেন না, কিন্তু এটা সবসময় ছিল। এবং এর নিয়ে তো বইও আছে, মানে তন্ত্র এবং যে বৈপ্লবিক কাজকর্ম, তার যে যোগ, এটা নিয়ে তো রিসার্চ। দেখুন, এটা একটা জায়গায় তন্ত্র এবং বিপ্লবের যোগ যেটা, সেটা একটা জায়গায় হচ্ছে বড় অংশে সিম্বলিক। ওনার ক্ষেত্রে কিন্তু সিম্বলিক না, ওনার জীবনের ভেতরে এটা চলে গেছে। তখন যখন 38 সালে রাষ্ট্রপতি হয়েছেন, তখন আনন্দময়ী মায়ের সঙ্গে যখন কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, সেটা অন্য লেভেলের কথাবার্তা। তো এই যেটা বলছিলেন যে তো এই হ্যাঁ, এটার প্রমাণ সবচেয়ে বড় যেটা পাওয়া যায়, যে যখন উনি আজাদিন সরকার চালাচ্ছেন, তখন বার্মার যিনি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী বা ম পরবর্তীকালে আত্মজীবনী লেখেন। তো উনি আত্মজীবনীতে একটা আলাদা চ্যাপ্টারই রাখেন সুভাষ, গোটা বইতে সুভাষচন্দ্রের লেখা মানে উল্লেখ রয়েছে, কিন্তু সুভাষকে নিয়ে আলাদা একটা চ্যাপ্টারই লেখেন এবং পরিষ্কার বলেন যে উনি বারবার একটাই কথা বলতেন, যে ভারতকে স্বাধীন করা হয়ে গেলে আমার একটাই কাজ, আমি হিমালয় ফিরে যাব। আমি মানে ওই সাধনা আমাকে ডাকছে, আমি আর বেশি দিন থাকতে পারবো না, যেদিন ভারত স্বাধীন হবে আমি হিমালয়ের পথে রওনা দেবো। তো এইটা ওনার বরাবরের মানসিকতা, যে ভারতকে স্বাধীন করে দেওয়ার পর ক্ষমতা নিয়ে ওনার কোনো লালসা নেই, কোনো মারামারি করতে হবে না।
এটা অনেকে জিজ্ঞেস করেন বাইরে এলেন না কেন। বাইরে এসে উনি কী হতেন, মুখ্যমন্ত্রী হতেন না প্রধানমন্ত্রী হতেন না রক্ষামন্ত্রী হতেন না অর্থমন্ত্রী হতেন? সুভাষচন্দ্রকে মনে হয় যে দেখে যে মন্ত্রী হওয়ার জন্য জীবন যাপন করেছেন, তো ওরা যে স্থান ওনার সেখানে মন্ত্রীর মধ্যে কি ঢোকাবে? আর কোন দলে জয়েন করতেন? কংগ্রেস যেতেন না কমিউনিস্ট পার্টি যেতেন না ওনার ওই ভাঙা টুকরো ফরওয়ার্ড ব্লকে যেতেন না পিএসপিতে যেতেন? তো এইগুলো চিন্তা করাও বাতুলতা। কিন্তু এই যে সাধনা, শক্তি সাধনা, যে তন্ত্র সাধনা, এটা আমরা যেটুকু দেখতে পেয়েছি যে গুমনামি ভাবা ফেজ যেটা, ভগবানজি ফেজ যেটা, সেখানে ওনার বিভিন্ন কথা বলেছেন, সেসব পড়লে তো মাথা খারাপ হয়ে যায়। কিন্তু যোগাযোগ দেখতে পাচ্ছি গোপীনাথ কবিরাজের সঙ্গে যোগাযোগ হচ্ছে, এবং আপনার বিভিন্ন তন্ত্র বিশারদদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। উনি বারবার বামাখ্যাপা তারাখ্যাপার কথা বলছেন। তখনকার এখানে যারা সাধক রয়েছেন নামকরা, তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। তো যোগাযোগ এই স্পিরিচুয়ালিটির সঙ্গে তো আছে, এবং উনি স্পিরিচুয়ালিটির যে পর্যায়ে পৌঁছেছিলেন, যে ধরনের সাধনা করতেন, সেই সাধনার নামগুলো আমি বলবো না, এখানে বলা উচিত নয়, কারণ ওটা ওনার সাধনা, তো বলা উচিত না। তো সেগুলো অনেক উচ্চ স্তরের সাধনা, মানে তান্ত্রিকরাও সেটা অনেকে করে উঠতে পারে না যেটা উনি ওখানে বসে করছিলেন। তো এটা একটা খুব বড় কম্পোনেন্ট, এটাকে আলাদা করে দেখা যায় একটা এরকম আরো, মানে এই আলোচনাটা অনেকক্ষণ ধরে হয়তো চলতে থাকতো, সারাদিন লেগে যাবে। কারণ বিষয়টাই যাকে নিয়ে হয়তো আবারও কোনোদিন আপনার সঙ্গে কথা হবে নিশ্চয়ই এটা নিয়ে। ধন্যবাদ আসার জন্য এবং এত কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে এতক্ষণ ধরে কথা বলার জন্য। ধন্যবাদ, নমস্কার।